জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমরা যেসব অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী রয়েছো, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো সায়েন্সের, তোমাদেরকে বলি, এই যে আজকে যে ক্লাসটা করাবো সায়েন্সের প্রিভিয়াস ইয়ার গত বছরের সমস্ত আসা প্রশ্নগুলো কভার করাবো। এটা আমার পার্ট নাম্বার 2, 1 নম্বর ক্লাস আগে করেছি, আজকে 2। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি যে দুটো ক্লাস করেছি না, যেই দুটো ক্লাস আমি করেছি, এই দুটো ক্লাস যারা ভালো করে করে নিবে, তারপরে তোমরা যদি পরীক্ষায় কমন না পাও, আমার চ্যানেলে আসবে, আনসাবস্ক্রাইব করে করে চলে যাবে। এত বড় কথা বলছি আমি, মানে বুঝতে পারছো এই 1 নম্বর আর 2 নম্বর ক্লাস কতটা গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো ক্যাটাগরি থেকে থেকে থাকো না কেন, সেটা তুমি জিডি, টেটসম্যান, টেকনিক্যাল, ক্লার্ক, ওমেন মিলিটারি পুলিশ, সব জায়গা থেকে দেখো, কারণ প্রশ্ন একই, প্রশ্ন আলাদা হয় না। আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রায় 230খানা প্রশ্ন আলোচনা করব। আগের দিন হয়তো 210খানা। এক কথায় এই যে 450টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 450টা প্রশ্ন তোমরা খাতায় লিখবে এবং এর পাশে কিছু যে এক্সট্রা ইনফরমেশান বলছি সেগুলোও নোট করবে। ওকে, এবং তারপরে তোমরা যদি পরীক্ষা কমন না পাও, তারপরে এসে চ্যানেলে এসে কমেন্ট করে দিয়ে যাবে। দেখো, পুরো একবারে জবরদস্ত ক্লাস হবে। এক কথায় বলতে গেলে না, এই পিওয়াই কি যে শেষ করবে, সত্যি কথা বলছি, তোমার যদি 15টা প্রশ্ন থাকে সায়েন্সে, কেউ যদি অন্য কিছু মানে কি বলবো, যে কোনো ক্যাটাগরি থেকে থেকে না কেন থেকে থাকো, তুমি প্রায় 7 থেকে 8টা প্রশ্ন অর্থাৎ 50% প্রশ্ন এই প্রিভিয়াস ইয়ার থেকে আসবে। আর 50% তোমাদেরকে ওই বই পড়তে হবে। আমি আগেও ভিডিওতে বলেছি, আবারও বললাম। তো চলো, প্রশ্ন শুরু করব। ক্লাস অনেক লম্বা হবে, বুঝতেই পারছি, যেহেতু ম্যারাথন ক্লাস। প্রশ্ন নাম্বার 1, মহাকর্ষ তত্ত্ব বা থিওরি অফ গ্র্যাভিটিকে প্রচার করেছিলেন? তো এটা অলরেডি আমি আলোচনা করেছিলাম। আমাদের যে নিউটন, আমাদের তিনি আবিষ্কার করেছিলেন মহাকর্ষ তত্ত্ব। এটা পার্ট নাম্বার 1 ক্লাসে এই প্রশ্নটা ছিল। তো এটা আমি আর বেশি কিছু বলছি না। দেখেছো প্রশ্ন কীরকম আসে? প্রশ্ন কিন্তু স্যার সহজও আসে, কঠিনও আসে। যেমন 1 কিমি অর্থাৎ 1 কিলোমিটার দূরত্ব মানে কত? তো তোমাদের যখন আমি সময় দূরত্বের অঙ্ক করিয়েছি বা ট্রেনের অঙ্ক করিয়েছি, সেখানে তো বলেছি যে 1 কিলোমিটার মানেই তো স্যার 1000 মিটার। এটা কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না, ঠিক আছে? এটা কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না। চলো, এই কোশ্চেনই যারা পড়াশোনা করে যাবে না, দীর্ঘদিন থেকে পরীক্ষার আগে 1-2টো ভিডিও দেখবে, খুঁজে বেড়াবে, তারা কি করে পরীক্ষায় প্রশ্ন পাস করবে? বাস্তব কথা বলছি। চাকরি তো এটা, এটা তো কোনো মাধ্যমিকের পরীক্ষা না যে 4টে কোশ্চেন কমন বলে দিচ্ছে স্যারে, একটা কমন চলে আসছে। এটা চাকরির পরীক্ষা, বুঝতে হবে, সিলেবাস বুঝতে হবে। অবশ্যই চাকরির পরীক্ষাতে প্রশ্ন কমন আসে, কিন্তু সিলেবাস বুঝতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কোনগুলো প্রশ্ন আসে। তার জন্য তোমার প্রপার একটা গাইড দরকার। সে গাইড না পেলে খুব মুশকিল। তো চলো, খাদ্য শৃঙ্খলে ঘাস খাওয়া প্রজাতিগুলো কী নামে পরিচিত? একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে যারা ঘাস খায় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় প্রাথমিক খাদক। আমাদের খাদ্য শৃঙ্খল অর্থাৎ পরিবেশের মধ্যে আমাদের কত 3 রকমের হয়। প্রথমে উৎপাদক, প্রডিউসার। 1 নম্বর হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে প্রডিউসার, উৎপন্ন করলো। যেমন কি প্রডিউসার যেটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এই মানে পচা মচা জিনিস থেকে যে উৎপন্ন হচ্ছে। তো তারপরে যে ঘাস, ঘাস, এই ঘাসকে কে খায়? প্রাইমারি খাদক। প্রাইমারি খাদক কে? স্যার হরিণ, হরিণ ঘাস খায়, ছাগলে ঘাস খায়, গরুতে ঘাস খায়, প্রাইমারি খাদক। এই গরু, ছাগল, এগুলোকে কে খায়? এরা হচ্ছে স্যার সেকেন্ডারি খাদকের মধ্যে পড়বে। অর্থাৎ বাঘ খায়, বাঘ খায় তো, কিংবা মানে ফড়িংও নিয়ে নাও না, ফড়িংয়েও তো খায়। তো তারপরে ফড়িংকে কে খায়? এগুলো আমি না, এই তোমাদের খাদ্য শৃঙ্খলার অর্থাৎ বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা রয়েছে না স্যার, বাস্তুতন্ত্র, সেখানে এই জিনিসগুলো না পুরো ক্লিয়ার করব। ঠিক আছে, এখন আর বলছি না, জাস্ট শুধু জেনে রাখো যে আমাদের খাদ্য শৃঙ্খলে ঘাস খাওয়া প্রজাতিগুলো হচ্ছে আমাদের প্রাথমিক খাদক নামে পরিচিত। যক্ষা, যক্ষা কিসের কারণে হয়? দেখো, যক্ষা হচ্ছে আমাদের টিবির কারণে হয়, টিবি রোগ, যেটাকে হচ্ছে টিউবারক্লোসিস, আমরা বলি টিউবারক্লোসিস। এই টিবির কারণে যক্ষা রোগ হয়। স্যার এই টিউবারক্লোসিস এর পুরো নাম আছে, যেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, যেটা অপশান নাম্বার 3, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। টিবি, টি দিয়ে মানে ফুল ফর্মটা রয়েছে এর। তো এটা পরীক্ষার প্রশ্নটা আসে, যক্ষা কিসের কারণে হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জীবাণুর নাম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। এটা অনেক সময় ফুল ফর্মও আসে। তারপরে
এটা তোমরা পারবে। যারা আমার সায়েন্সের আর যারা আমার চ্যানেলের ইউটিউবের ভিডিও ফলো করো তারা এটার উত্তর কনফার্ম দিতে পারবে। কি প্রশ্ন বলেছে স্যার? ভুল উত্তরটি চিহ্নিত করুন। কি বলেছে? তোমরা একটু জুম করে দেখবে, হ্যাঁ, ভিডিও যখন দেখবে, যখন কিছু ছোট লেখা মাঝে মাঝে আসবে, একটু জুম করে নেবে। মিশ্রণের ভারী এবং হালকা, 1 নম্বর বলছে মিশ্রণের ভারী এবং হালকা উপাদানগুলো ঝাড়াই প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা হয়। আমি করিয়েছিলাম স্যার, ঝাড়াই করা, মাড়াই করা, এই প্রশ্ন করিয়েছিলাম, এগুলো সব ডিটেলস ক্লাস করিয়েছি আমি। তাহলে এটা বলতে পারবে কোনটা ভুল? এই চারটে, 1 2 3 4টে অপশানের মধ্যে কোনটা ভুল? তাহলে 1 নম্বর অপশানটা ঠিক হচ্ছে কি হচ্ছে না? স্যার মনে করে দেখো দেখি। হচ্ছে, ঠিক করিয়েছিলাম ক্লাস। কেন ঠিক হচ্ছে সেটাও বলছি। তারপরে স্যার 2 নম্বরে কি বলছে দেখো, বলছে ঝাড়াই প্রক্রিয়ার মিশ্রণের উপাদানগুলোকে আলাদা করতে প্রবাহিত বাতাস ব্যবহার করা হয়। ঠিক কি ঠিক না? এটাও ঠিক। চালনি দিয়ে চালা পদ্ধতি ব্যবহার করা হয় যখন মিশ্রণের উপাদানগুলোর আকার একই থাকে। চালনি দিয়ে বলতে এগুলো যে চালন দিয়ে, চালন দিয়ে কি চালা হয় যখন মিশ্রণের আকারগুলো একই থাকে? চলো, কিচ্ছু বলবো না আমি। আটা থেকে তুষ বা ভুসি সরানোর সময় তুমি চালনির ওপর থেকে চালনির ওপর থেকে যায়, চালনির ওপরে থেকে যায় এবং খাঁটি আটা চালনির ছিদ্র দিয়ে নিচে পড়ে যায়। ঠিক, একদম ঠিক, সব করা ঠিক। তাহলে ভুল কটা ছিল? 3 নম্বর, এটা ভুল ছিল। প্রত্যেকটা ডিটেলস ক্লাস আলোচনা করেছিলাম, মনে পড়ছে স্যার? ঝাড়াই মানে কি? ঝাড়াইয়ের সংজ্ঞা কি? ঝাড়াই হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে হালকা খোসা বাতাসে উড়ে যায় এবং ভারী দানা নিচে পড়ে যায়। ঝাড়াই তুমি যখন করছো, ওই ঝাড়াই করো যখন আমাদের ভারীটা তো থেকে যায় আর হালকাগুলো উড়ে যায়। যেমন হচ্ছে ধানের খোসা আলাদা করা। তুমি জমি থেকে যখন ধান আনো, ধানের খোসা ধানের খোসা মানে ওই চালের মধ্যে তো ধানের খোসা থেকে যায় বা তুষি থেকে যায়। তো চালটাকে তুমি যখন আলাদা করো কি করে? ঝাড়াই করো। সে ঝাড়াই করো না, যখন ঝাড়াইটা করো তখন সব নোংরা জিনিসগুলো হটে যায়, ভারী জিনিসটা থেকে যায়। তাহলে আমার এখানে ভুল কোনটা ছিল স্যার? ভুল ছিল আমার অপশন নাম্বার 3। চালনি দিয়ে চালা পদ্ধতি ব্যবহার করা হয় যখন মিশ্রণের উপাদানগুলোর আকার একই হয়। আরে আকার একই হতে হবে, তার তখন আমরা চালনি ব্যবহার করি। আকার বড় হলেও, একটা ধরো না পাথরের কুচি এসছে, পাথরের কুচিটা ছোট হতে পারে, একটা বড় হতে পারে, আকার কি সমান হতে পারে? তো তার জন্য কি আমরা চালনি ব্যবহার করি না? অপশান নাম্বার 3 ভুল ছিল। এ পুরো ডিটেলস আলোচনা করেছি, আমি এত কিছু বলবো না। তারপরে প্রশ্ন, মাড়াই করা বা থ্রেসিং সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? সব করানো আছে। 1 নম্বর, বাতাসের সাহায্য বা বাতাস প্রবাহিত করে মিশ্রণে ভারী বা হালকা উপাদান আলাদা করাকে থ্রেসিং বলে। একদম, তোমাদের ক্লাস করেছি ডিটেলস ক্লাসে, এটাকে তো থ্রেসিং বলে। বাতাসের যখন তোমরা সাহায্য নাও এবং মিশ্রণের ভারী এবং হালকা উপাদানগুলোকে যখন আলাদা করো সেটাকে থ্রেসিং বলে। থ্রেসিং প্রক্রিয়া শুধুমাত্র ডাঁটাগুলোকে পিটিয়ে পিটিয়ে করা হয় এবং শস্যগুলোকে মুক্ত করার জন্য করা হয়। একদম, এটাও ঠিক। তোমরা যখন ধান, আগে তো, এখন তো মেশিন, আগে তো ধানকে মেরে মেরে ছাড়াতে হতো ধানের খোসা। অর্থাৎ ধানের যে ডাঁটা, সেটা ধানের যে শীষের মধ্যে যে ধানগুলো লেগে থাকতো, তো ধান একদিকে চলে যেত যখন মারতাম বাড়ি, আর বাকি শীষ যেটা লাড়া সেগুলো একদিকে থেকে যায়। তো 1 2 দুটোই সঠিক। এ ডিটেলস ক্লাসে করানো আছে স্যার, যারা প্রথম দেখছো বুঝতে পারছো না, আমার ক্লাসে গিয়ে দেখবে সায়েন্সের এর আগে একটা ম্যারাথন ক্লাস করানো আছে, সেটাও করে নেবে। 1 2, সরি, এটা শুধুমাত্র উপরের 2 সত্য, 1 নম্বর তো সত্য হচ্ছে না, কারণ 1 নম্বরে ভারী এবং হালকা কণা দুটো বলেছে। ভারী এবং হালকা কণাকে আবার কি করে আলাদা করবো? হালকা তো উড়ে পালিয়েই যাবে, শুধু ভারীটা নিচে পড়বে। তাহলে 1 নম্বরটা ভুল ছিল, শুধু 2 সত্য। তারপরে নিচের কোনটি পদার্থের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? দেখো, লোহায় মরিচা ধরা, ফল পাকা, 1 এবং 2 উভয়, ওপরের কোনোটিই নয়। দেখো, 1 এবং 2 উভয় কিন্তু আমাদের কি হবে? এটা দুটোই হচ্ছে আমাদের, এটা পরিবেশ মানে আগেও আলোচনা করা প্রশ্ন, আগের ফার্স্ট শিফটে, মানে ফার্স্ট শিফট বলছি, মানে প্রথম যে ম্যারাথন ক্লাসটা করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম। চলো, নিচের কোনটি ফ্যাটের উৎস? ফ্যাট কিসে পাওয়া যায়? ফ্যাট তুমি দেখবে তেল খেলে ফ্যাট হয়ে যাবে, শরীরে পেটে চর্বি জমে যাবে, শরীরে চর্বি জমবে। ঘি খেলে তোমাদের ফ্যাট হবে, মাখন খেলে ফ্যাট হবে। কিন্তু স্যার আপেল খেলে ফ্যাট হবে না, ম্যালিক অ্যাসিড থাকে। চাল খেলে স্যার ফ্যাট হবে না, গম খেলে ফ্যাট হবে না।
আলু খেলে ফ্যাট হবে স্যার? না স্যার, হবে না, হবে অল্প তো হবে, কিন্তু এগুলোর মতন হবে না। লোহা খেলে, ক্যালসিয়াম খেলে, কিচ্ছু খেলে ফ্যাট হয় না। তেল খাও, ফ্যাট বাড়াও। তারপরে পানিতে দ্রবীভূত, পানিতে, পানি কেন, জলে দ্রবীভূত, জলে দ্রবীভূত হতে পারে এমন পদার্থটি চিহ্নিত করুন। দেখো, জলে দ্রবীভূত বলতে জলে মিশবে, গ্লুকোজ স্যার জলে মিশে না। তোমরা ওই রানিংয়ের সময় দেখবে, যারা রানিংয়ে যাবে, আর্মির লাইনে হোক, বিএসএফ, এসএসসি, জিডির, আগে গ্লুকোজ খেতে হয়। C6, গ্লুকোজের সংকেত কী স্যার? C6H12O6, 6 অণু কার্বন, 12 অণু মানে H2, এবং 6 O2, ও হচ্ছে 6 অণু আমাদের। এই নিয়ে হচ্ছে আমাদের গ্লুকোজ। তো এই গ্লুকোজ আমরা খাই কেন? শরীর ঠান্ডা রাখার জন্য, শরীর যাতে ডিহাইড্রেশন না হয়, শরীরে যাতে জলের কমতি না হয়। জলের কাজ কে করে? এই গ্লুকোজ। রানের আগে খাই আমরা। তাহলে এখানে তাহলে আমাদের বলেছে জলে দ্রবীভূত হতে পারে এমন পদার্থ চিহ্নিত করুন। 1 নম্বর হচ্ছে ইউরিয়াও তো হয়, আমাদের মূত্র থেকে তো ইউরিয়া বেরোয়, জলের মধ্যে তো মিশে থাকে। অ্যাসিটোন, এটাও তো হয়, এটা তোমরা চিনবে না। তারপর হচ্ছে ওপরের সবকটি সঠিক উত্তর। অ্যাসিটোন তোমরা চিনবে না, অ্যাসিটোনের নাম খুব কম শুনে থাকবে। সব জলে দ্রবীভূত হয়, শুধু এটুকু জেনে রাখো। মানুষের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ গো? হ্যাঁ, এটা যদি আমাদের হৃৎপিণ্ড হয় তো কটা প্রকোষ্ঠ? তোমরা স্যার 4টে প্রকোষ্ঠ। হ্যাঁ, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এই বাম অলিন্দ, বাম অলিন্দ এবং ডান অলিন্দ, অর্থাৎ বাম ডান করে আমাদের টোটাল অলিন্দ আর নিলয় মিলে 4খানা প্রকোষ্ঠ রয়েছে। 4খানা সঠিক উত্তর। তারপরে বলছে বৃষ্টি বনের বর এলাকা জুড়ে গাছ কেটে ফেলার দীর্ঘমেয়াদী প্রভাব কী? বন এক কথা বলতে গেলে, যে বড় বড় যে জঙ্গল রয়েছে, বড় বড় যে বন রয়েছে, বন গাছ, সেই জায়গায় যে বন বলতে যেখানে বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে, এবার সেই এলাকা জুড়ে তোমরা যদি গাছগুলো কেটে ফেলো, দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে, মানে ভবিষ্যতের ফলাফলটা কী হবে? সেই সব এলাকায় বৃষ্টিপাত হ্রাস হবে। গাছই তো আমাদের বৃষ্টির প্রধান কারণ। গাছ যদি কেটে দাও, বৃষ্টিপাত হবে? আগে বৃষ্টি হতো, বন্যা হতো, এখন থোড়ি না হয়, এখন হয় না। কারণ কি? গাছ নেই, রোদের টেম্পার বেশি, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবছর কি গরম পড়বে শুধু দেখবে, পুড়িয়ে না মানুষকে মারে। কেন স্যার? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর বরফ, আর যত পরিমাণে হিট হবে, সমুদ্রের কিন্তু আমাদের যে বড় বড় আটলান্টিক মহাসাগর, আর মানে আটলান্টিক, এবং আর সেগুলো কী হবে, বরফগুলো সব গলবে, গলে সমুদ্রে জলের পরিমাণ বাড়বে, আর বাড়লেই বুঝতে পারছো কি হবে। সবাই বলে না যে স্যার জলের কোনো দিনও অভাব হয় না, এই এত জল, সমুদ্রের এত জল, জলের কোনো দিন অভাব হয়? তাই না? জলের অভাব হয় স্যার। খাওয়ার জল আর সমুদ্রের জল আলাদা, বুঝলে? তারপরে দেখো, কলিং বৈদ্যুতিক কলিং বেল কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? এটা হচ্ছে প্রবাহের চৌম্বকীয় ফল, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। তোমরা যখন বেল মারবে না, বেল, তো ওই যে মানে সুইচ, যখন আমরা কেউ দেখে বাড়িতে কলিং বেল কেউ যদি লাগায়, দেখবে বাইরে একটা সুইচ লাগিয়ে দেয়, সেই সুইচটা টিকবে, তো কং কং করে আওয়াজ হবে। এগুলো আমাদের গ্রামে গঞ্জে আমরা লাগাই না, এসব টাউনের বাবুরা লাগায়, তাই না? তো দেখবে তারা ওই কলিং বেলটা বাজে কেন স্যার? আওয়াজ, কারেন্টে বাজছে কেন? প্রশ্ন তো ভালোই, তাই না? বাজছে কেন? কারণ স্যার ওর মধ্যে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল হচ্ছে, ওটাকে আকর্ষণ করছে, তখন ইলেকট্রিকটাকে চেপে ধরে ফস করে ছেড়ে দিচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের মতন কাজ করছে। ম্যাগনেটিক মানে কি? চুম্বক, মানে আকর্ষণ করব, ফট করে ছেড়ে দেবো, মানে ওই আকর্ষণ করার জন্য আওয়াজটা, ছেড়ে দেবো না, মানে বেলটাকে আকর্ষণ করবো, ঢকং করে আওয়াজ হবে। এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক কলিং বেল। কোন নীতির ওপর কাজ করে? তো মনে রাখবে, এটা প্রবাহের চৌম্বকীয় ফল। তো দেখো, আমি একটু ওই সমুদ্রের ঘটনাটা যেটা বললাম, খাবার জল, তো আমাদের, তোমরা একটা উদাহরণ দিচ্ছি, যারা বললে না যে সমুদ্রের জল আছে এত, অনেকটা জল, সত্যি তো জল অনেক। তুমি সমুদ্রের জলের আগে একটা বুঝি, তুমি লবণ খেয়ে বেঁচে থাকতে পারবে জল না খেলে? শুধু লবণ খেয়ে বেঁচে থাকতে পারবে? কাঁচা প্যাকেট বাড়িতে রয়েছে, জল খাবে না, তোমার জল পিপাসা পাবে, তুমি লবণ খাবে, বেঁচে থাকবে? থাকবে না। তো সমুদ্রের জলটা তো তাই, ও তো লবণ, ও মারা, একটু লবণ নয়, বাড়িতে যে লবণ খাও তার থেকেও দ্বিগুণ লবণ ও।
তুমি ওই জল খেয়ে বাঁচবেই না। আর লবণ খেলে কী হয় স্যার, আমাদের শরীরে আরও জল পিপাসা পায়। তুমি যত লবণ খাবে তত স্যার জল বেশি পিপাসা, শরীর বেশি জল টানবে, জলের চাহিদা হবে। তাহলে কদিন বেঁচে থাকবে? সে বৃষ্টির জল খেয়ে বেঁচে থাকতে হবে। নিচের কোনটি স্বভোজী জীব হিসাবে শ্রেণীবদ্ধ? স্বভোজী বলতে গেলে যারা নিজের খাদ্য স্যার নিজে তৈরি করে। এখানে স্যার ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করে না স্যার, মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করে না। তোমরা আবার বলবে স্যার নিজের খাদ্য নিজে তৈরি করে না মানে? মানুষ তো নিজেই খাদ্য তৈরি করে খায়, ধান তো নিজেই তৈরি করি, দ্যাট খাবা ধান নিজে তুমি তৈরি করো নাকি? ধান তো আমরা তৈরি করি, তুমি নিজের খাদ্য মানে নিজের শরীরেই করতে হবে। তোমার শরীরের ভিতরে তুমি খাদ্য তৈরি করো কি? করো না। উদ্ভিদ করে, উদ্ভিদ নিজের খাদ্য নিজের শরীরেই করে। ওই যে মাটির শিকড়ের মূল দ্বারা জল টানে সূর্যলোক থেকে, সূর্য নেয়, যে উদ্ভিদ ওর নিজের পাতার মধ্যে খাদ্য তৈরি করে। তুমি করো? তোমার মাথার মধ্যে খাদ্য না পেটের মধ্যে খাদ্য তৈরি করো বলো? তুমি মাঠে গিয়ে খাদ্য তৈরি করো, সেটা ধান হোক, চাল হোক, গম হোক, নিজে করো না। তারপরে বলছে সংকর ড্যাশ সংকর ধাতুটি নিকেল, তামা এবং দস্তা নিয়ে গঠিত। নিকেল, তামা, দস্তা নিয়ে গঠিত কোনটা? স্যার জার্মান সিলভার। জার্মান সিলভার স্যার, একটা সূত্র লিখছি আমি, মনে রাখার ট্রিক্স। নেতাজি, নেতাজির নাম শুনেছে তো স্যার? ন ফর হচ্ছে নিকেল স্যার, ত ফর হচ্ছে তামা স্যার, জ ফর হচ্ছে আমাদের যেটা জিঙ্ক। জিঙ্কের আরেকটা নাম কি স্যার? জিঙ্ক বা দস্তা। জিঙ্ক বা, আচ্ছা এখানে তোমাদের তো দেওয়াই নেই নিকেল, তামা। আচ্ছা জিঙ্ক বা দস্তার, এটাকে আমি লিখে নিই, দস্তা, দস্তা। এগুলো কিসে স্যার? জার্মান সিলভারে পাওয়া যায়। এই নেতাজি মনে রাখবে, ন ফর নিকেল, ত ফর তামা, জ ফর জিঙ্ক বা দস্তা, অর্থাৎ তামা দস্তা, তামা নিকেল, তামা দস্তা, এগুলো হচ্ছে সব জার্মান সিলভারে থাকে। এবার পরীক্ষা আসলো জার্মান সিলভার, তুমি তো ভুলে যেতে পারো। তোমার যখন অপশানে থাকবে নিকেল, তামা, দস্তা, তারপরে থাকবে নিকেল, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, তারপরে থাকবে স্যার লোহা, তামা, সীসা, তখন তুমি কি করবে? সব গুলিয়ে যাবে ব্রেনে। তার জন্য তোমাকে আমি 17টা লিখে দিলাম নেতাজি। আমার প্রত্যেকটা কথার পিছনে স্যার কারণ থাকে, খালি খালি বকি না। তারপরে নিচের কোন ধাতু অ্যামালগাম গঠন করে না? অ্যামালগাম গঠন করে না স্যার, দস্তা করে, তামাও করে, ম্যাগনেসিয়াম করে, লোহা করে না। লোহা কোনো অ্যামালগাম তৈরি করে না। পরের প্রশ্ন, চুনের মধ্যে দিয়ে অতিরিক্ত CO2 চালনা করলে সেটি আবার বর্ণহীন হয়ে যায়। তুমি চুন, চুন জল দেখেছো স্যার? চুন বা এই যে চুন, চুন দেখেছো? চুন, সাদা চুন, চুনের মধ্যে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড পাঠাও, CO2 পাঠাও, তাহলে ওর হাল কি খারাপ হয়ে যাবে জানো? CO2 যখন পাঠাবে তখন সেটা কি হয়ে যায়? অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট, অর্থাৎ Ca তো থাকেই, তার সাথে বাইকার্বনেট যুক্ত হয়ে যায়। তারপরে ড্যাশ এর যৌগের কারণে মিনামাটা রোগ হয়। দেখো মিনামাটা, মিনামাটা রোগ হয় স্যার পারদ, বিরাট গুরুত্বপূর্ণ। মিনামাটা রোগ হয় সব জাপানের, এগুলো হ্যাঁ, মিনামাটা রোগ হয় জাপানের, মানে জাপানের এগুলো রোগ দেখা যায়, এগুলো তখন তো সময়ে এগুলো হাইলাইট ছিল। তো মিনামাটা রোগ হয় পারদ। তো যারা একটু ইংরেজি পড়বে না তাদের এটা ভালো মনে থাকবে, মিনামাটা। দেখো মিনামাটা, মিনামাটা এম রয়েছে। আর মার্কারি, মার্কারি মানে পারদ, পারদ এম এ, মার্কারিতেও এম রয়েছে। চেনার উপায় এম এম, এম এম ছিল চেনার উপায়। যারা ইংরেজি পড়বে ভালো মনে রাখতে পারবে। স্যার ক্যাডমিয়ামটা আসে, স্যার ক্যাডমিয়াম কিসের কারণে, কোন রোগের কারণে ক্যাডমিয়াম রোগ হয়? স্যার ইটাই, ইটাই বিরাট, এটা লিখবে তো স্যার। এইটা এসছে মানে এই পারদ এসছে, তো এবার ক্যাডমিয়াম আসবে। যেটা আসে সেটা আসবে, বা তার অপোজিট আসতে পারে, কি করে জানবে তুমি পরীক্ষায় প্রশ্ন কি আসবে? ইটাই রোগ কিসের কারণে হয়? ক্যাডমিয়ামের কারণে হয়। স্যার মনে রাখবো কি করে স্যার? ইটাই দে ইট। স্যার ইট কি থেকে তৈরি হয়? ইট কাদা থেকে তৈরি হয়, কাদা দিয়ে স্যার ক্যাডমিয়াম। তারপরে নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি দাহ্য অর্থাৎ জ্বলবে? আমি আগেই বলেছিলাম স্যার, দাহ্য গ্যাস যেটা হচ্ছে একমাত্র নাইট্রোজেন জ্বলে না, অক্সিজেনও জ্বলে না, কার্বন ডাইঅক্সাইড জ্বলে, সিও টু সিও টুও জ্বলে না। এ তো আগুন নেভাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড আগুন নেভায়। এ যদি আগুন জ্বলেই যায় তাহলে নিভবে কী করে?
শুধুমাত্র হাইড্রোজেন AH2 এ কিন্তু আগুন ধরে যায়, টপ করে ধরে যাবে হাইড্রোজেন। এই জন্য তো সূর্যের মধ্যে হাইড্রোজেন থাকে। বা হাইড্রোজেন বোমা, পরমাণু বোমা নাম শুনেছ? পৃথিবীর চৌম্বক তত্ত্বের কারণ কি? পৃথিবীর চৌম্বক তত্ত্বের কারণ হচ্ছে ডাইনামো এফেক্ট, এটা আগে করেছি। স্যার B7 রাসায়নিক নাম কি? ভিটামিন B7 রাসায়নিক নাম স্যার বায়োটিন। স্যার এই ভিটামিন চ্যাপ্টারে B1 B2 B3 যেগুলো আছে না কেমিক্যাল নেম, এ চরম গুরুত্বপূর্ণ, এ তোমাদের আসবে। দেখো একটা তোমাদেরকে আমি কথা বলি, আমার তোমরা দেখবে 1 থেকে 5 তারিখের মধ্যে আমার একটা পেইড ব্যাচ, অর্থাৎ নতুন ব্যাচ আসবে। তোমরা একবার ভাবো, তোমরা ফ্রিতে এরকম ক্লাস করছো, এরকম সাজেশন ক্লাস পাচ্ছ, তোমরা যদি আমার পেইড ব্যাচে ভর্তি হও, তোমরা যদি আমার গাইডের মধ্যে থাকো, তাহলে তোমরা কীরকম লেভেলে পৌঁছাবে একবার ভেবে নাও। তো ব্যাচে ভর্তি হয়ে যাবে, 1 থেকে 5 তারিখের মধ্যে নিউ ব্যাচ লঞ্চ হয়ে যাবে, সিলেকশন করিয়েই ছাড়বো। আচ্ছা, প্যান্টাথনিক অ্যাসিড, এটা ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম। তারপরে স্যার হচ্ছে বায়োটিন। স্যার বায়োটিন এটা হচ্ছে স্যার আমাদের ভিটামিন B1 এর রাসায়নিক নাম। স্যার অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর। স্যার ফলিক অ্যাসিড স্যার ভিটামিন B9 এর রাসায়নিক নাম। আচ্ছা, বায়োটিনটা হচ্ছে একটু ভুল বললাম। বায়োটিন ভিটামিন B1 এর মনে হচ্ছে স্যার থিয়ামিন, ভিটামিন B3 মনে হচ্ছে স্যার বায়োটিন। এটা আমি একটু ভুলে গেছি। মানুষ ভুলতেই পারে, মানুষ মানে স্মৃতিশক্তি, মেমোরি আছে মানে স্যার ভুলতেই পারে মেমোরি। তো এই বায়োটিনটা একটু দেখে নিবে তো, ভিটামিন B3 নাকি কার রাসায়নিক নাম, ওটা ভুলে গেছি। ভুল বলে তো লাভ নেই স্যার। ক্যালসিয়ামের পারমাণবিক ভর নিচের কোনটি? দেখো স্যার, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে স্যার 40-এর পর সামথিং 40.63 থাকে, কিন্তু ওই 63 পয়েন্ট ধরবো না, আমরা ওই 40ই ধরবো। পরীক্ষাতে আমরা ওই 40-এর আশেপাশে যেটা পাবো অপশান সেটাই মারবো। 40 ইউনিট স্যার, ইউ ফর ইউনিট, অর্থাৎ একক। ডিএনএ শুধুমাত্র কি দিয়ে গঠিত? ডিএনএতে শুধুমাত্র স্যার নিউক্লিক অ্যাসিড থাকে, আর কিচ্ছু থাকে না। ডিএনএতে নিউক্লিক অ্যাসিড থাকে। স্যার টাংস্টেন এর গলনাঙ্ক কত? স্যার তোমাদের পরীক্ষাতে এই প্রশ্ন একটা আসবে, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটাও আসবে। স্যার টাংস্টেনের হচ্ছে গলনাঙ্ক হচ্ছে 3380 ডিগ্রি সেন্টিগ্রেড। সব খাতায় লিখবে, ভালো করে নোট করবে। একটা কথা বলি, ভিডিও লম্বা হবে কিন্তু তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। এরকম ক্লাস তুমি ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না। তোমাদের এই ডিফেন্স লাভার চ্যানেল করাবে তোমাদের, ঠিক আছে? এই ক্লাস তুমি একটা ইউটিউবে চ্যানেল দেখাও, তুমি নাম বলে যাও আমার চ্যানেলে, যে এরকম করে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা অ্যানালাইসিস করে করে তোমাদের সাজেশন ক্লাস তোমাদেরকে কে করায়। তুমি যেখানেই ব্যাচে ভর্তি হবে ফালতু তুমি টাকা দিয়ে ভর্তি হবে, আমরা কনফার্ম লিখে দিতে পারি। টাকার মূল্য বুঝলে সঠিক জায়গায় সঠিক গাইডেন্স পড়ো। মানুষ চিনতে পারে না, ভালো জিনিস মানুষ খুব দেরিতে চেনে, আর খারাপ জিনিসগুলো খুব তাড়াতাড়ি চিনে ফেলে, ঠিক আছে? এটা নিয়ম, প্রকৃতির নিয়ম, তোমার কোনো দোষ নেই। পর্যায় সারণীর কোনো গ্রুপের ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকারের কী পরিবর্তন হয়? পর্যায় সারণীর ওপর থেকে এই প্রশ্নটা খুব আসে। পর্যায় সারণীর ওপর থেকে যখন তুমি নিচ থেকে আসবে, তখন তার কী রূপ পরিবর্তন হয়? তখন তার যে আকারটা, পারমাণবিক আকার যেটা অ্যাটমিক সাইজ, সেটা সব সময়ের জন্য বাড়বে। তুমি যত নিচে আসবে তত বড় হবে। তুমি চাইলে তুমি পর্যায় সারণীর ওই পারমাণবিক মডেলটা খুলে দেখে নিতে পারো, বুঝতে পারবে। মস্তিষ্কের কোন অংশ হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের একটা অংশ রয়েছে যেটা আমাদের হার্টবিটটাকে নিয়ন্ত্রণ করে, যেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এই জিনিসটা হচ্ছে আমাদের স্যার কি, আমাদের হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো প্রশ্নের লেভেল দেখেছো? এইসব প্রশ্ন শুনেছো তোমরা? তোমরা এতদিন থেকে তো সায়েন্স পড়ছো, এইসব প্রশ্ন শুনেছো কি? একটাও শুনেছো? একটাও কি কথা শুনবে তো অবশ্যই, ওই কিছু প্রশ্ন শুনবে। পরীক্ষায় যদি 15টা প্রশ্ন আসে, 3-4টা প্রশ্ন তো মানুষ তো এমনিই পারবে, যারা নর্মাল সবাই ওই বেসিক উপর পড়ে যাবে তারা পারবে। কিন্তু বাকি প্রশ্নগুলো কারা পারবে? ওই যারা একটু ভিতরে ভালো করে পড়বে তারাই কিন্তু পারবে। সিলেবাস, বারবার সিলেবাস বুঝতে হবে। যে সিলেবাস বুঝে পড়বে না সে কী করে চাকরি পাবে? সিলেবাস তোমাকে কে কমপ্লিট করাতে যাবে? কেউ কমপ্লিট করাবে না, তোমাকে টিচারের গাইড নিতেই হবে, তাছাড়া তুমি অসম্ভব।
কোন অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের লবণকে সাবান বলা হয়? সোডিয়াম বা পটাশিয়ামের লবণকে সাবান, এটা এসেছে কার্বলিক্সিক, যেটা হচ্ছে কার্বলিক্সিক অ্যাসিড, যেটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। সাবান মানে সোডিয়াম এবং পটাশিয়াম লবণের সাবান বলা হয়। সাবান একটা কি, আগের মানে যে সেট ওয়ানে সেখানে কিন্তু আলোচনা করেছিলাম, এটা একটা উচ্চ ফ্যাটি অ্যাসিড। রেশম রেশম বা সিল্ক সিল্কর রাসায়নিক প্রকৃতি কি? প্রোটিন থাকে। বাড়িতে ওই রেশম চাষ করো, রেশম চাষ, শুয়োপোকা দিয়ে রেশম চাষ আগে হতো, এখন এগুলো উঠে গেছে, তাও অনেক জায়গায় হয় শুয়োপোকার চাষ। তো এগুলো পুরো প্রোটিন জিনিস থাকে, হ্যাঁ। তারপরে বলছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের জি এর মান কি? স্যার বিষমরেখার সব থেকে কম মানটা কত স্যার? জি এর মানটা স্যার 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। প্রশ্ন আসে পরীক্ষায় যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার নোট করবে। সূর্য দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করি? সূর্য স্যার খালি চোখে দেখি আমরা না, যন্ত্রের কথা বলেছে হেলিওস্কোপ। সূর্য দেখার জন্য আমরা হেলিওস্কোপ দিয়ে দেখবে, একবারে সূর্য দপদপ দপদপ করছে, একবারে দেখতে পাবে, অগ্নি, আগুন, টেম্পার কতটা, এমনি পুরো লাভা। গ্রীষ্মকালে দুধ দ্রুত দইয়ে পরিণত হয়। তুমি দেখবে গ্রীষ্মকালে দেখবে দুধ না খুব তাড়াতাড়ি দেখবে দই হয়ে যায় গ্রীষ্মকালে, কিন্তু কিন্তু দেখবে শীতকালে দুধ তাড়াতাড়ি হয় না, দুধ থেকে দই তাড়াতাড়ি হয় না। এগুলো যারা কাজ করো তারা বেশ কারণ ভালো জানবে। কারণটা কি? তাপমাত্রা বাড়ার সাথে সাথে ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয়। যত হিট হয় তত ব্যাকটেরিয়া, যত তাপমাত্রা টেম্পারেচার হাই হবে ব্যাকটেরিয়া তত বংশ বিস্তার করে। ব্যাকটেরিয়া এই আবার আলাদা জিনিস, এর আবার মানে সিজন চলে আসে যে হিট হলেই আমি বাড়বো, তাপমাত্রা টেম্পারেচার হলেই আমি বাড়বো। তো আমাদের দুধের মধ্যে তো ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়া থাকে, তো যার জন্যই তো আমাদের খুব তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায়। কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থার পদার্থের পরিবর্তনকে কি বলা হয়? একটা কঠিন সলিড জিনিস রয়েছে, সলিড থেকে গ্যাস হচ্ছে। ভাবো না, বরফ কঠিন অবস্থায় রয়েছে, ওটাকে যখন গ্যাস তৈরি করছে সেটাকে কি বলে? ঊর্ধ্বপাতন। আমি বলেছিলাম এই ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, ঘনীভবন, অবক্ষেপণ, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে। ঊর্ধ্বপাতন তো নাও আসতে পারে, অবক্ষেপণ পরীক্ষা আসতে পারে, বাষ্পীভবন আসতে পারে, ঘনীভবন আসতে পারে। তখন তুমি কি করবে? স্যার আপনি তো প্রিভিয়াস ইয়ারে স্যার এটা করালেন, কঠিন থেকে গ্যাস ঊর্ধ্বপাতন করালেন, স্যার ওটা চলে আসলো, স্যার কমন পাইনি। তুমি পড়োনি তাই কমন পাইনি, স্যার ঠিক পড়িয়েছিল। তুমি পড়োনি তাই কমন পাইনি, স্যার ঠিক পড়িয়েছে। পড়াবো না? এই তো অবশ্যই পড়াবো। তাহলে ঊর্ধ্বপতন আলোচনা করে দিলাম। বাষ্পীভবন কি? তরল পদার্থ ধীরে ধীরে যখন গ্যাসে পরিণত হয় সেটা বাষ্পীভবন, যেমন জল শুকিয়ে যাওয়া। ঘনীভবন, গ্যাস ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়। গ্যাস যখন ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয় সেটা হচ্ছে আমার ঘনীভবন, যেমন ঠান্ডা গ্লাসে জল জমে যাওয়া, জল জমা। তারপরে হচ্ছে অবক্ষেপণ কোনটা? গ্যাস সরাসরি কঠিনে পরিণত হয়, গ্যাস ডাইরেক্ট যখন কঠিনে পরিণত হয় তখন সেটা আমার অবক্ষেপণ, যেমন তুষার তৈরি হওয়া। উদাহরণ আসে না পরীক্ষায়। তারপরের প্রশ্ন, যানের রিয়ার ভিউ মিরর। যান বলতে গেলে যানবাহন, যান বলতে গেলে অন্য কিছু যান প্রাণ ভেবে নিও না, যানবাহন, গাড়ি। তো যানবাহনের রিয়ার ভিউ মিরর, অর্থাৎ যে রিয়ার ভিউ মিরর বলতে গেলে পিছনের দৃশ্য দেখার আয়নাটা কোন প্রতিবিম্ব তৈরি করা উচিত? নিশ্চয়ই আকারে ছোট। দেখবে ওই গাড়ির হেডলাইট যাদের আছে দেখবে, তো ওই 4 চাকা গাড়ি দেখবে সাইডে যে হেডলাইটটা লাগানো থাকে, তুমি দেখবে আকারে ছোট দেখাবে, তোমাকে দাঁড়িয়ে থাকবে, তোমাকে দেখবে ছোট দেখাবে, অসৎ দেখাবে এবং সোজা প্রতিবিম্ব দেখাবে। উল্টো দেখাবে নাকি তা? তোমার পাগুলো উপর দিকে দেখাবে, মাথাগুলো নিচের দিকে দেখাবে নাকি তা? দেখায় না। দেখবে, ট্রাই করে, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। নিচের কোন অণুর মধ্যে একক সমযোজী বন্ধন থাকে? শুধুমাত্র H2 হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন থাকে। আহা, চলো, আহা, চলো। তারপরে কি বলছে প্রশ্ন স্যার? বলছে
লোহিত শৈবাল সাধারণত কোথায় পাওয়া যায়? স্যার লোহিত শৈবাল একমাত্র জলাশয়ে পাওয়া যাবে। শৈবাল তো জলাশয় ছাড়া আবার কোথায় পাওয়া যাবে? পাহাড়, শহরে, মরুভূমিতে। স্যার শৈবাল জলাশয়ের মধ্যে পাওয়া যায়, ওয়াটার বডিজের মধ্যে পাওয়া যায়, যেগুলো ভাসে, শ্যাওলা বলি আমরা, সবুজ সবুজ ভাসে না, সবুজ সবুজ শৈবাল সব চিনি আমরা। নামগুলো 4-5টা করে আমরা গ্রামে গঞ্জে যে যেমন বাস করি নাম দিয়ে রেখেছি, তো আর কী করে চিনবো? সব চিনি। বলে স্যার এইটা নিজের গ্রামের এলাকায় একটা নাম রয়েছে, আরেকটা এলাকায় একটা নাম রয়েছে, যখন যে যেটা শুনবে স্যার এটা, কিন্তু সায়েন্সের ভাষায় তো আলাদা নাম। সোনার গয়না পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করায় নাও? সোনার গয়না তুমি যাও দোকানে, পুরনো সোনা গিয়ে দিবে, চকচক করে নতুন করে দেবে, একটু করে অ্যাসিড উপরে ঘষে দিবে, চকচক করে দেবে। কারণ কি স্যার? নাইট্রিক অ্যাসিড। তুমি বাড়িতে নাইট্রিক অ্যাসিড কিনে সোনার উপরে ওই ব্রাশ নিয়ে ঘষবে, এমনি চকচক হয়ে যাবে। সোনার দোকানে গিয়ে 500 টাকা 1000 টাকা দেওয়ার দরকার নেই। নাইট্রিক অ্যাসিড ডেঞ্জার, হাতে অবশ্যই কভার পরে কাজ করবে। সলিড কার্বন ডাই অক্সাইড কী নামে পরিচিত? স্যার সলিড কার্বন ডাই অক্সাইড আমাদের ড্রাই আইস নামে পরিচিত, শুষ্ক বরফ। স্যার এটা বাংলায় মানে ইংরেজিটা হয়েছে, বাংলাটা নেই। এটাকে বলা হয় স্যার শুষ্ক, শুষ্ক বরফ, শুষ্ক বরফ। এই স্যার শুষ্ক বরফ হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড। এই প্রশ্নটা আজ থেকে আসছে গো। আমি যখন ওই আর্মির মাঠ যখন করেছিলাম 2015 সালে, তখন এই প্রশ্নটা জিডিতে, সোলজার জিডিতে এসেছিল, তখনও এসেছিল এই প্রশ্নটা। তো ভাবো একবার, মানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কত বছর থেকে আসছে। আমি তো 2বার আর্মির মাঠ পাস করেছি, করে দেখাও তোমরা। এখন অগ্নিবীর হয়ে গেছে, ওপেন র্যালি থাকলে দম দেখতাম কার কতটা। এই ওপেন র্যালিতে 5:45-এ সবাই মারতে পারে। 5:45-এ তো দৌড়লেই 5:45-এ রান হয়ে যায়। আমাদের সময় 400 জন ছাড়তো, ওপেন র্যালি করে একবার দেখাতে 5-6 জন ধরতো। ওই 4 মিনিট 40 সেকেন্ডে, 4 মিনিট 42-45 সেকেন্ডের মধ্যে যে ঢুকতো তাকেই নিত। তাও নিত কি ঠিক নেই, বললাম না 400 জন ছাড়তো, 5 থেকে 6 জন নিত, ভালো লাগলে নিবে, না লাগলে নিবে না। সেই রানে আমি পাস করতাম। অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া জগতের বৃহত্তম পর্ব কোনটি, যার মধ্যে পতঙ্গরা অন্তর্ভুক্ত? দেখো স্যার, পতঙ্গ কিন্তু আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা হচ্ছে পতঙ্গের পার্ট। ওকে, আর্থ্রোপোডা। স্যার এই অ্যানিলিডা এটা উদ্ভিদ জগতের মধ্যে পড়ছে, উদ্ভিদ প্রাণী জগৎ। স্যার নিচের কোন উপাদানগুলো খড় জলে বেশি পরিমাণে থাকে? খড় জল, খড় জল বলতে গেলে যে জলটা আমরা মাটি থেকে তুলছি স্যার, কুয়ো থেকে তুলছি, সেটা খড় জল। কুয়োর জল খড় জল, ভূগর্ভস্থ জল খড় জল, যেটা আমরা খাই, যেই জল খাই স্যার, সেখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ভরপুর থাকে। জল খেলেই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেয়ে যাও। বিদ্যুৎবাহী সলোনয়েড দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হলো সোলোনয়েডের অক্ষের সমান্তরাল। উত্তর কি সোলোনয়েডের অক্ষের সমান্তরাল হবে? এটা নিয়ে 2টো প্রশ্ন আসলো এই জায়গা থেকে। এর আগেও কিন্তু সেট 1-এ করাতে গিয়ে এখান থেকে একটা প্রশ্ন পেয়েছিলাম। আজকে অক্ষের সমান্তরাল উত্তর হলো। নিচের কোন প্রক্রিয়াটি ফিউশন নামে পরিচিত? স্যার ফিউশন মানে স্যার এই ইংরেজি থেকে বাংলা বেশি আসে, সংযোজন, 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 সংযোজন নামে আছে দেখো, সংযোগ করা, যুক্ত করা। তো স্যার পড়বো, নিচের কোন প্রক্রিয়াটি ফিউশন নামে পরিচিত? স্যার ফিউশন নামে পরিচিত হচ্ছে স্যার কঠিন থেকে তরল অবস্থার পরিবর্তন, অর্থাৎ গলন যেটা, সেটা ফিউশন। স্যার তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই সংযোজন, বলবে স্যার হাইড্রোজেন বোমার নিচের কিসের উদাহরণ? স্যার বলবে সংযোজন বিভাজন, অর্থাৎ একটা বলবে ফিউশন, একটা বলবে ফিশন। নাম শুনতে একই, ফিউশন আর ফিশন শুনতে একই, তুমি ভুল বের আসবে স্যার সঠিক না জানলে। হাইড্রোজেন বোমা আর সূর্য, এই দুটো কিসের উদাহরণ? সংযোজনের উদাহরণ। স্যার পরমাণু বোমা কিসের উদাহরণ? বিভাজনের উদাহরণ, কারণ পরমাণু বোমা ভেঙে যায় আর সংযোজন যুক্ত হয়ে যায়। নিচের কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? একমাত্র মাইটোকন্ড্রিয়ার ডিএনএও রয়েছে, এর রাইবোজোমও রয়েছে। নিচের কোনটি একটি পতঙ্গভোগ উদ্ভিদ? এ আবার খুব ডেঞ্জার উদ্ভিদ। এ পাতাগুলোকে এমন করে খোলা রাখে না, এ কলসপত্রী উদ্ভিদ, এ খুব ডেঞ্জার উদ্ভিদ। পাতাগুলোকে খোলা রাখবে, যেই কোনো পতঙ্গ আসবে এসে ওর উপরে বসবে, টপ করে বন্ধ করে সেই পোকামাকড়গুলোকে খেয়ে নেয়। তার জন্য হচ্ছে পতঙ্গ ভোগ, অর্থাৎ পতঙ্গ খেয়ে খেয়ে বেড়ায়,
খেয়ে খেয়ে বেড়াতে পারে না, উদ্ভিদ থরি না পা আছে যে চলবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, একবারে শরীরের ফুলের পাতা ফল ফুলগুলোকে একবারে খোলা রাখবে, কি গন্ধ, আসো আসো বসো বসো, যেই বসবে ফট করে বন্ধ করে খেয়ে নেবে। বাবা, উদ্ভিদও আবার প্রাণীও খায় নাকি, মানে পতঙ্গ খায় খায়, একবার সার্চ করে দেখে নাও বুঝতে পারবে। উদ্ভিদ জল পরিবহনের জন্য দায়ী। জাইলেম জল, জাইলেম আর ফ্লোয়েম ফল আলোচনা করেছিলাম। ফ্লোয়েম ফলের কাজ করে আর জাইলেম জলের কাজ করে। সুষম খাদ্য রক্ষাকারী পুষ্টি উপাদান কোনগুলো? সুষম খাদ্য পুষ্টি সুষম খাদ্য রক্ষাকারী পুষ্টি উপাদান হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ। ভিটামিন এবং খনিজ লবণ এই দুটোই হচ্ছে আমাদের রক্ষাকারী পুষ্টি উপাদান। বিরাট কাজ করে আমাদের শরীরে ভিটামিন এবং মিনারেল। সুপার কন্ডাক্টর হলো সেই সব পদার্থ যা কি বিদ্যুৎ প্রবাহে কোনো রোধ সৃষ্টি করে না, বাধা দেয় না। যদি বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় তাহলে তো মানুষ মরে যাবে। এই যে বড় বড় এমআরআই মেশিন লাগানো আছে সব কিন্তু সুপার কন্ডাক্টরে চলে, যেখানে কোনো বিদ্যুতে এক কথায় শূন্য মাধ্যমে বিদ্যুৎ চলতে পারবে, বিদ্যুতে বাধা দেওয়া যাবে না। এসব বড় বড় মেশিনে ইউজ করা হয়, বড় বড় চিকিৎসায় এই সুপার কন্ডাক্টর। কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? ভিটামিন সি, পূর্বে আলোচনা করেছি স্যার। স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, পূর্বে আলোচনা করেছিলাম স্যার। তারপরে বয়ঃসন্ধিকাল সাধারণত 11 বছর থেকে শুরু হয় এবং কত বছর পর্যন্ত চলে? 11 থেকে কত বছর পর্যন্ত বয়ঃসন্ধিকাল চলে স্যার? 11 থেকে, কি হলো কেসটা, বয়ঃসন্ধিকাল এটা 11 নয় তো স্যার, 18 করো, 18, 11 নয় স্যার, 18। বয়ঃসন্ধিকাল 18 বছর থেকে শুরু হয় এবং কত বছর পর্যন্ত চলে? 18 বা 19 বছর পর্যন্ত। ওকে, না আমি ওটা ঠিকই লিখেছি বুঝলে, আমার এটা ঠিকই রয়েছে 11 বছর থেকে বয়ঃসন্ধিকালতে। আমি তো আগের দিনই ক্লাস করাতে গিয়ে বললাম যে বয়ঃসন্ধিকাল আমাদের টেস্টোস্টেরন হরমোনের কথা বলতে গিয়ে দাড়ি গোপ পাকে হয় টেস্টোস্টেরন হরমোনের কারণে। তো ওই 10-11 বছর, 11-12 বছর থেকেই, মানে 11 বছর থেকে শুরু হয় বয়ঃসন্ধিকাল এবং কত বছর পর্যন্ত বয়স চলে? 18 থেকে 19 বছর পর্যন্ত কিন্তু চলে। 11 থেকে 18 থেকে 19 বছর পর্যন্ত। আয়তনের এসআই একক কি? স্যার ঘনমিটার। আয়তনের একক হচ্ছে স্যার ঘন। স্যার আয়তনকে আমরা কিউব দ্বারা প্রকাশ করি, ঘনর কিউব, ঘনর কিউব, তো ঘন। একটি গাড়ি ধাক্কা দেওয়ার সময় কোন ধরনের বল প্রয়োগ করা হয়? একটা গাড়ি ধাক্কা মারে এরকম আবার মেরো না যে পেছন থেকে এসে ধাক্কা মারছে, ওই ধাক্কা নয় স্যার, ওটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়ি ধাক্কা মানে তুমি হাতে ঠেলে নিয়ে যাচ্ছ, হাতে ঠেলে গাড়ি নিয়ে যাচ্ছ, তাহলে হাতে ফোর্স পড়ছে, শক্তি পড়ছে, তাই না? হাতে তো শক্তি পড়ছে, তাহলে কী উত্তর হবে? পেশীয় বল, মাসকুলার ফোর্স। পেশীয় বল মানে স্যার পেশিতে শক্তি পড়ছে। দেখো না লিখে রেখেছি, যখন তুমি হাত দিয়ে গাড়ি ঠেলো তখন তোমার শরীরের যে পেশি কাজ করে, তোমার শরীরের পেশিগুলো কাজ করে, তুমি হাত দিয়ে অতগুলো হাতে শক্তি পড়ছে আমার, এই পেশীয় সাহায্যে যে বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় মাসকুলার ফোর্স বা পেশীয় বল। তুমি পেশির সাহায্যে ঠেলে নিয়ে যাচ্ছ, তাই সেটাকে পেশীয় বল বলা হয়। যানবাহনের গতি মাপার জন্য স্পিডোমিটার, আমাদের যানবাহনের গতি কিসের সাহায্যে মাপি স্যার? স্পিডোমিটার। সেই স্পিডোমিটার কোন স্ট্যান্ডার্ড ইউনিট ব্যবহার করা হয়? স্পিডোমিটারে একটা স্ট্যান্ডার্ড ইউনিট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্যার কিলোমিটার পার আওয়ার। এটা এটা কোনো প্রশ্ন? তোমরা বলবে যে স্যার আমি ট্রেনে গেছি, স্যার আমি বাইকে গেছি, তাহলে ট্রেন এবং বাইক যখন দুটোই যখন যাচ্ছে একটা নিশ্চয়ই ডিস্টেন্স যাচ্ছে। তোমরা ধরো বহরমপুর, কেউ ধরো নাও যে জায়গায় রয়েছো, কেউ ধরো মুর্শিদাবাদ বা কেউ ধরো নদিয়া, কৃষ্ণনগর থেকে কলকাতা যাবে, নিশ্চয়ই সেটা 120 কিলোমিটার হোক আর 150 কিলোমিটার হোক আমার দেখে লাভ নাই। একটা রাস্তা গেলে সে রাস্তাটা যেতে একটা সময় লাগলো, 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগলো, অর্থাৎ একটা দূরত্ব গেলে একটা সময় লাগলে। তাহলে যানবাহনের গতি মাপার জন্য স্পিডোমিটার কোন স্ট্যান্ডার্ড ইউনিটে ব্যবহার করা হয়? তো সেটা কিলোমিটার পার ঘন্টা। কারণ কি, একটা টাইমকে আমরা কোনো একটা যানবাহনের গতি, যখন যানবাহনের গতি কথা বলেছে অর্থাৎ যানবাহন নিশ্চয়ই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, মনে একটা নির্দিষ্ট দূরত্ব কিলোমিটার বা মিটার যাচ্ছে এবং তার সাথে কিছুটা সময় নিচ্ছে, তার জন্য কিলোমিটার পার ঘন্টা।
নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসের বাইরে স্যার ডিএনএ পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, আগেই পেয়েছিলাম। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে স্যার আমরা ডিএনএ রাইবোজোম পাই। চিনি মূলত নিচের কোনটিতে তৈরি হয়? জ্যাম তৈরিতে, জ্যাম। এই জ্যাম তো তোমরা বলবে বেশ জ্যাম আবার কী জিনিস? স্ট্রবেরি দেখেছো? স্ট্রবেরি, স্ট্রবেরি, স্ট্রবেরি জ্যাম। সেই স্ট্রবেরিতে না তোমাদের এই জ্যাম মূলত নিচের কোনটিতে ব্যবহৃত হয়? তো ওই স্ট্রবেরিটাকে ওই চিনি বিনি দিয়ে কী করে একটা আচার ফাচার টাইপের একটু কিছু তৈরি করে, ওটাকে আমরা জ্যাম খাই। দোকানে গিয়ে বলবে স্যার একটা বলবে যে স্যার জ্যাম দেন, জ্যাম হেভি লাগে, রুটি দিয়ে খাবে, ভালো কিন্তু খাবার, আমরা খাই না তাই। নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। 1 নম্বর, মন্থন পদ্ধতির মাধ্যমে ক্রিম থেকে মাখন আলাদা করা হয়। ঠিক, আমি সব করেছি ডিটেল ক্লাসে, এখন কিচ্ছু বলবো না, যারা বুঝতে পারছে না তারা ক্লাস করবে। যখন ক্রিম মন্থন করা হয় মাখন ওপরে চলে যায় এবং ঘোল নিচে চলে আসে। একদম ঠিক, দুটোই ঠিক, 1 এবং 2। থার্মোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? তাপমাত্রা, টেম্পারেচারের সাহায্যে থার্মোমিটার আমরা পরিমাপ করি, এটা কোনো প্রশ্ন? ইলেকট্রিক কি বলছে, ইলেকট্রিক সেলের চিহ্নে মোটা এবং ছোট রেখাটি কি নির্দেশ করে? স্যার নেগেটিভ টার্মিনাল নির্দেশ করে, নেগেটিভ দিক নির্দেশ করে। যখন মোটা এবং ছোট রেখা, যখন দুটো এই দুটো রেখা, মোটাটাও এবং ছোটটাও, এই দুটোই নেগেটিভ টার্মিনাল নির্দেশ করে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। তারপরে প্রশ্ন পড়বো স্যার কি বলছে দেখিনি একটু। পরিস্রাবণ, পরিস্রাবণ প্রক্রিয়ার সময় ফিল্টার পেপারের ওপরে যে কণাগুলো থেকে যায় তাদের কি বলা হয়? তাদের সেই রেসিডিউ বলা হয়ে থাকে বা অবশেষ, অবশেষ বলা হয়ে থাকে। পরিস্রাবণ স্যার ফিল্টার, ফিল্টারের সময় ফিল্টার পেপারের উপরে যে কণাগুলো থেকে যায় তাদের কি বলা হয়? ভালো উদাহরণ দেবো স্যার একটা। ফিল্টার মানে কি স্যার? ফিল্টার করা মানে খারাপ জিনিস বাদ দেওয়া। তুমি ধরে নাও কাদা জল রয়েছে, সবাই নালা পুকুরে জল দেখেছো, পুকুর পুকুর পুকুরের জলে নোংরা থাকে, পুকুরের জলে নোংরা থাকে, কাদা মিশ্রিত থাকে। যখন ওই ঘোলা জলটাকে, নোংরা জলটাকে তুমি যখন ছাঁকবে, দেখবে কাদাগুলো ঘোলাগুলো একদিকে থেকে যায়, ভালো জলটা নিচে পড়ে যায়। অর্থাৎ সেটাকে ফিল্টার করলাম, ওই কাদাগুলোকে ফিল্টার করলাম। তো ওই যে উপরে যে কাদা বা নোংরা যে জিনিসগুলো ছিল, বেঁচে ছিল, সেটাকেই বলা হয় অবশেষ। এটা একটা উদাহরণ দিয়ে বোঝালাম, বাট এটাই নয়, উদাহরণ দিয়ে বোঝালাম। কারেন্ট চলে গেল। তারপরে বলের ফোর্স, বল এর এসআই একক কি? স্যার আলোচনা করে নি, বলের এসআই একক নিউটন। এই প্রশ্নটা কতবার আসছে। নিচের কোনটি নারী প্রজননতন্ত্রের অংশ নয়? স্যার এই শুক্রাশয় কাদের? স্পাম, স্পাম যেটা হরমোন, এটা কাদের স্যার? এটা হচ্ছে হরমোন নারী পুরুষ উভয়, কিন্তু এখানে যেহেতু শুক্রাণালী বলে দিয়ে স্পাম কথাটা বলে দিয়েছে স্পেশালি, স্পাম হচ্ছে স্পেশালি স্যার পুরুষদের। ওকে, স্পাম বলে দিয়েছে না, স্পাম ডিকশনারিতে গিয়ে দেখো, আমাকে ভেঙে বলার দরকার নাই। লিখো স্যার SPERM, স্পাম মানে কি, ডিকশনারিতে দেখো, দেখিয়ে দিবে ভালো করে। সমুদ্রের জলে কোন খনিজ লবণ সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সমুদ্র জলে একটা খনিজ লবণ আছে, সেই লবণটার নাম কি স্যার? সোডিয়াম ক্লোরাইড। এটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। প্রোটিন হজমে কোনটি সাহায্য করে? আমি আগের দিনই বলেছিলাম স্যার ট্রিপসিন, স্যার পেঁপেতে প্রচুর ট্রিপসিন দেয়, মানে ট্রিপসিন অ্যাকচুয়ালি হজমে প্রচুর সাহায্য করে, বুঝলে তো। জলের মোট লবণের ঘনত্ব কত 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 অতিক্রম করলে তা সেচের উপযোগী থাকে না? মানে এক কথায় বলতে গেলে, তুমি ইরিগেশন করো, জমিতে জল নাও, একদম স্যার জমিতে জল নিই আমরা, শুধু কি জমিতে, আরও সেচ মানে তো জমিতেই হবে, সেচের কাজে ব্যবহার করছি। যদি 2000 ppm, এই 2000 ppm এর বেশি যদি স্যার লবণ থাকে জলের মধ্যে, তাহলে সেই জমির জল কিন্তু বৃথা, সব গাছ পুড়িয়ে দিবে, লবণ আমাদের পুড়িয়ে দেয় কিন্তু স্যার গাছ, সেটাই বলছে। যদি ওর ঘনত্ব জলের ঘনত্ব যদি 2000 ppm এর বেশি হয় স্যার, স্যার পুড়ে যাবে, ইরিগেশন হবে না। সাবান হলো সোডিয়াম বা পটাশিয়াম সমৃদ্ধ, লবণ সমৃদ্ধ,
অপশন 1 স্টিয়ারিক অ্যাসিড, তারপরে হচ্ছে অলিক অ্যাসিড, যেটা হচ্ছে অলেইক অ্যাসিড, তারপরে হচ্ছে স্যার পালমিটিক অ্যাসিড, ওপরে সবকটি, মানে এক কথায় বলতে গেলেই সবকটা মিলিয়ে হচ্ছে সাবান। কী সাবান সেটা? সোডিয়াম আর পটাশিয়াম যুক্ত সাবান। সাবানের তো অনেক ভাগ হয়, সাবান থেকে প্রশ্ন এসেছে 2000, আমি কোশ্চেন তৈরি করতে গিয়ে দেখলাম 2019 সালে সাবান থেকে প্রশ্ন এসছে, 2024 সালে সাবান থেকে প্রশ্ন এসছে, 2025 সালে সাবান থেকে প্রশ্ন এসছে, 2026 সালে সাবান থেকে প্রশ্ন এসছে। এখনো পরীক্ষায় হয়নি স্যার, এসছে নাকি? আসবে এবার। চুন জলের রাসায়নিক সংকেত কি? চুন জলের রাসায়নিক সংকেত কি? আমি বলেছিলাম চুন জলের রাসায়নিক সংকেত, যে এই CaOH বাইরে 2, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের চুন জলের রাসায়নিক সংকেত চুনের। মিল্ক অফ ম্যাগনেসিয়া আসলে কি স্যার? এটা একটা আসলে অ্যান্টাসিড। স্যার মিল্ক অফ ম্যাগনেসিয়া কি স্যার? আমি লিখে রেখেছি, দেখো তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো এমন একটি ওষুধ যা মূলত অম্বল, যার ওই গ্যাস ফ্যাস অম্বল হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, এগুলো দূর করতে ব্যবহার করা হয়। এটি একটি অ্যান্টাসিড যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমায়। বুঝতে পারলে? তাহলে এই মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? এটা এক ধরনের মানে তোমার অ্যান্টাসিড টাইপের একটা মেডিসিন, ওষুধ। তোমরা দেখবে অনেক ওষুধের গায়ে, যে গ্যাসের ট্যাবলেটের গায়ে না, তোমরা যদি গ্যাসের ওষুধ থাকে বড় পাতা, দেখবে এই অ্যান্টাসিড লেখা থাকবে। অ্যান্টাসিড কোথাও না কোথাও দেখবে লেখা আছে। ওটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, চেনার উপায়, গ্যাসের ট্যাবলেট দেখে চেনার উপায় অ্যান্টাসিড দেখে। বলের এসআই একক কি? নিউটন। প্রশ্নটা কতবার রিপিট হচ্ছে। এখনও পর্যন্ত পদার্থের কয়টি অবস্থা পাওয়া গেছে? 5টা অবস্থা। কি কি স্যার? কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা এবং বোস আইনস্টাইন, যেটা আমাদের সত্যেন্দ্রনাথ বোস থেকেই কিন্তু এসছে। টোটাল 5টা আমাদের পদার্থের অবস্থা পাওয়া যায়। কঠিন মানে স্যার কঠিন অবস্থা, স্যার তরল মানে স্যার পুরো তরল, গ্যাসীয় প্লাজমা, আর বোস আইনস্টাইন যেটা হচ্ছে কনডেনসেট। টোটাল 5টা আমাদের অবস্থা। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এবার আসবে যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্লাজমা। পদার্থের পঞ্চম অবস্থার নাম কি? বোস আইনস্টাইন। আর প্রথম দ্বিতীয় তৃতীয় আসে না, কারণ সবাই জানে প্লাজমা আর বোস আইনস্টাইন, এই দুটো জানে না, এই দুটোই আসে। ফিউজের প্রধান অংশ কি? স্যার ফিউজের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ রোধ করা। মানে ফিউজ তার কেন ব্যবহার করি? কারণ হাই ভোল্টেজ যদি আমার বাড়িতে চলে আসে, কারেন্ট বাড়িঘর পুড়িয়ে দিবে, তার জন্য আমরা ফিউজ তার ব্যবহার করি। ম্যালেরিয়া কিসের কারণে হয়? স্যার প্লাজমোডিয়ামের অভাব হয়। প্লাজমোডিয়াম ভাইবক্স নেই না, চলো না শুধু প্লাজমোডিয়াম মনে রাখো। এটা একটা পরজীবী, মশা হচ্ছে এর বাহক, এই মশা দ্বারা প্লাজমোডিয়াম হয়। আয়নিক যৌগে বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? আয়নিক যৌগ যেখানে আয়ন থাকবে, কারেন্ট থাকবে, ইলেকট্রিক থাকবে, কোনটা সঠিক? তো আয়নিক যৌগে মনে রাখবে, যখন আমাদের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, যখন আমাদের মানে কি বলবো, একটু পড়ে নিই। আয়নিক যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। ও গলিত অবস্থায়, এই গলিত টার্মটা মনে রাখবে, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় করে না। সেটাই হচ্ছে আমাদের আয়নিক। বাকি অপশানগুলো সব ফালতু ছিল। এসব প্রশ্ন লেভেল আছে কিন্তু, সত্যি কথা বলছি। আমি প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করাতে গিয়ে আমি প্রশ্নের শুধু লেভেল দেখছি, লেভেল আছে, মানতে হবে। আমাদের শরীরে জলের প্রধান কাজ কি গো? আমাদের শরীরে জলের প্রধান কাজ হচ্ছে তারল্য বজায় রাখা। একদম ঠিক। সঠিক বিপাকীয় করা, যেটা হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি না থাকলে তো শরীরে বেঁচেই থাকবো না আমরা। ঠিকঠাক যদি শরীর কাজ না করে, কাজ না করে, বেঁচে কী করে থাকবো? 1 এবং 2 উভয়। শরীর রক্ষা করা, অপশান 4 হবে না, 1 এবং 2 উভয় সত্য। নিচের কোনটি পদার্থবিজ্ঞানের একটি মৌলিক প্যারামিটার? এই বাপরে, সত্যি প্রশ্নর লেভেল আছে। সময়। সঠিক উত্তর কি? সময়ের হচ্ছে একটা মৌলিক প্যারামিটার। আগের দিন একজন প্রশ্ন কমেন্ট করেছিল যে স্যার আপনি ভুল করেছিলেন, পিঁপড়ের হুলে কি থাকে? আমি ওখানে বলেছিলাম যে মিথানোয়িক অ্যাসিড।
তো যে ক্লাসটা আমার করেছে এবং কমেন্ট করেছে যে আপনি এই প্রশ্নটা ভুল বলেছেন মিথানোয়িক অ্যাসিড, সে পুরো ক্লাসটা আমার করেনি। বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে পুরো ক্লাসটা করেনি। কারণ আমি বলেছিলাম মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ও লিখেছে স্যার ফর্মিক অ্যাসিড উত্তর। ও আমাকে কমেন্ট করেছে ফর্মিক অ্যাসিড, স্যার মিথানোয়িক হবে না। ও জানেই না যে মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম ফর্মিক অ্যাসিড। দুটো নাম আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে, কিন্তু সে খেয়াল করেনি। শব্দের গতিবেগ যেটা ভি, তরঙ্গ ওয়াই, কম্পাঙ্ক এফ এর মধ্যে সঠিক সম্পর্ক কি? ভি সমান সমান এই ভি সমান সমান ওয়াই ইন্টু এফ। মুখস্থ করবে, মুখস্থ। অবাধে পতনশীল বস্তুর গতি নিচের কোনটির উদাহরণ? সুষম ত্বরণ মানে ত্বরিত গতি, সেগুলো সুষম ত্বরিত গতি বলি, যেটা হচ্ছে ইউনিফর্মালি অ্যাক্সেলারেটেড মোশন। অবাধে পতনশীল, তুমি কোনো জিনিস উপরে ছিললে ধাদ্দা ধাদ্দা করে নিচে পড়ছে, ঢিল ছড়লে ঢিল ধাদ্দার করে নিচে পড়ছে, মানে কি সুষম ত্বরিত। ইউনিফর্ম মানে ইউনিফর্ম বলতে গেলে কি নিজের একটা স্পিড রয়েছে, মানে ইউনিফর্ম বলতে গেলে আমি তো ভারিয়ে রয়েছি, আমার 100 কিলো ওজন হতে পারে, 50 কিলো ওজন হতে পারে, আমার একটা ওজন আছে, ওজনের জন্য আমি এমনিই নিচে পড়বো, ওটা হচ্ছে আমার ইউনিফর্ম, ওজনের জন্য যেটা নিচে পড়ছি। অ্যাক্সেলারেশন স্পিড যেটা হচ্ছে অ্যাক্সেলারেটেড মোশন, এবার আমি যখন পড়ছি একটা নির্দিষ্ট পড়ার সময় একটা সময় খাচ্ছি, তার জন্যই তো বলছি সুষম ত্বরিত গতি। অত ভেঙে আর বুঝে কি হবে? কেউ বলছে পিডিএফ দেন স্যার, শুধু পিডিএফ দিয়ে দেন, মুখস্থ করে নেব, ডিটেলস করে কোনো লাভ নেই। আমি একটাও পিডিএফ দেবো না এসব ক্লাসের। কষ্ট করবে না তো সব ছেলেপেলে, কষ্ট করো, কষ্ট কষ্ট করে নোট করতে শেখো, সেই কষ্টের ফল আছেই পাছে। 100% তোমাকে লিখে দিব, তুমি যদি খাতায় কষ্ট করে নোট তৈরি করে তুমি লিখো, তোমার এই প্রশ্ন তুমি এই যে লিখবে, এই লেখার বিদ্যার পড়া তোমার দীর্ঘদিন তোমার মনে থাকবে, সারা জীবন ওই স্যার পড়িয়েছিল মনে থাকবে। আর ওই নোট পিডিএফ দেখে পড়ে তুমি আজ পড়বে, ওই 10 মিনিট পরে গিয়ে তুমি সব ভুলে যাবে। তোমাকে এটা আমি চ্যালেঞ্জ করে লিখে দিতে পারি। 15 বছর থেকে পড়াচ্ছি স্যার, যা করি ভালোর জন্যই করি। পিডিএফ নেই আমার, কেউ কমেন্ট করবে না পিডিএফের জন্য। ডলফিন, বাদুড় এবং পরমাস শিকার ধরতে বা পথ চলতে কি ব্যবহার হয়? এগুলো সব আমাদের আল্ট্রাসাউন্ড। এই যে তোমরা দেখবে বাদুড় রয়েছে, আল্ট্রাসাউন্ড মানে কি বলো তো স্যার? এ বাদুড় রয়েছে না, বাদুড়, এ সুপারসনিক পাওয়ার ইউজ করে, এ দেখতে পায় না, না দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়। রাতে তো দেখতে পায় সামান্যটুকু, অল্প, সামান্য অল্প, দিনে তো দেখতেই পায় না, তাও দেখবে দিনের বেলায় উড়ে উড়ে বেরোয়। কারণ কি স্যার? এরা একটা আল্ট্রা সাউন্ড ইউজ করে, এরা একটা সাউন্ড মানে যেই সাউন্ডটার সাহায্যে স্যার এরা বুঝতে পারে যে এই দিকে রাস্তা, আমাকে এইদিকে যেতে হবে, আমার সঙ্গীরা এইদিকে আছে, আমার সঙ্গীরা ওইদিকে আছে, তো বুঝতে পারে স্যার। ঠিক আছে, তাহলে চলো, তাহলে পরের প্রশ্নটা এবার আমরা দেখব। মানে আল্ট্রা সাউন্ড করে ওরা যায়, বুঝলে তো। তারপরে সন্ধান বা গাজন প্রক্রিয়া কোথায় ঘটে? স্যার সন্ধান এবং গাজন প্রক্রিয়া স্যার এটা দুটোই আমাদের ইস্টের মধ্যে হয়। ইস্ট ইস্ট ইস্ট, এই দুটো আমাদের ইস্টের মধ্যে হয়। কী জিনিস আর অত জানতে হবে? নিচের কোন প্রক্রিয়াটিতে রাসায়নিক বিক্রিয়া জড়িত? স্যার রাসায়নিক বিক্রিয়া বাতাসে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম রিবনের দহন, ম্যাগনেসিয়াম রিবনের দহন, এটাই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া জড়িত। থাইরক্সিন সংশ্লেষের জন্য নিচের কোনটি কোনটি অপরিহার্য? আয়োডিন। থাইরক্সিনের জন্য আয়োডিন অপরিহার্য। তোমার যদি ধৈর্য দিয়ে তুমি যদি ক্লাস না করতে পারো, তুমি আর পরীক্ষা কি পাস করবে? যার মধ্যে ধৈর্য নেই সে আর পরীক্ষায় কি পাস করবে, আমার সব জানা আছে। চাকরি আলাদা জিনিস, চাকরির জন্য ধৈর্য প্রয়োজন। তুমি যদি 2 ঘন্টা ক্লাস তুমি যদি না করতে পারো, তুমি চাকরি কি করে করবে সারা জীবন? তার মধ্যে চাকরি করারও ক্ষমতা নেই। মানবদেহের কোন অঙ্গ পিত্ত রস তৈরি করে? যকৃৎ। এর পূর্বে আলোচনা করেছিলাম। নিচের কোন বিক্রিয়াটি প্রশম বিক্রিয়ার যেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন এর উদাহরণ নয়? তো দেখব কোনটা নয়। তো স্যার প্রথমে আমাদেরকে চিনতে হবে স্যার, স্যার নয় বলেছে। স্যার আমি আগের দিন বলেছিলাম যদি কোনো লেটারের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু হয়
তার মানে স্যার সেটা কি অ্যাসিড, এবং শেষে ওএইচ দিয়ে শেষ হলে স্যার কী হয়? আমি পড়েছিলাম সেটা বেস মানে ক্ষার, ক্ষার বলেছিলাম, ওএইচ দিয়ে শেষ। স্যার এইচ দিয়ে শুরু আছে, প্রশম বিক্রিয়া মানে বোঝায়, প্রশম বিক্রিয়া মানে হচ্ছে স্যার অম্ল, মানে অ্যাসিড আর ক্ষার এই দুটো থাকতেই হবে, অ্যাসিড আর ক্ষার দিয়ে তৈরি হবে লবণ আর জল, দিয়ে তৈরি হবে লবণ আর জল। তো স্যার দেখো প্রথম অপশানটা এইচ দিয়ে শুরু আছে মানে একটা অ্যাসিড, ও এইচ শেষে রয়েছে মানে একটা ক্ষার। তুমি ধরো পরীক্ষায় এই টাইপের কমন প্রশ্নগুলো তুমি এই প্রশ্নটা কমন পাইনি, এরকম টাইপের আরও পেয়েছো, তুমি চিনবে কী করে স্যার? তুমি প্রশ্নটাকে ট্র্যাকেল কী করে আসবে? এইচ দিয়ে শুরু মানে সেটা তুমি কি জানো স্যার একটা অ্যাসিড। আমরা পড়েছি স্যার প্রশম বিক্রিয়া মানে অ্যাসিড আর ক্ষার যদি যুক্ত থাকে তাহলেই স্যার হবে। তোমাকে লবণ জলও মনে রাখার দরকার নেই, তুমি শুধু জানবে অ্যাসিড আর ক্ষার থাকলেই প্রশম বিক্রিয়া। দেখো ওএইচ রয়েছে মানে ক্ষার দিয়ে হয়েছে লবণ হয়েছে, আর H2O জল হয়েছে। তোমার এই দুটো তুমি যদি মনে না রাখতে পারো দরকার নেই। তারপরে দেখো আবার এইচ রয়েছে, এটা তো নাইট্রিক অ্যাসিড, আবার শেষে ওইচ রয়েছে, অর্থাৎ অ্যাসিড আর ক্ষার রয়েছে, তার মানে প্রশম বিক্রিয়া হবে। তারপরে দেখো ওইচ রয়েছে মানে এটা একটা ক্ষার, তারপরে এইচ দিয়ে শুরু রয়েছে মানে এটা একটা অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার রয়েছে। কিন্তু এখানে কি, এখানে দেখো H2O, এটা মানে তো জল, শুধু H2O মানে তো আমরা জল এটা জানি, জলের সংকেত কি আমাদের H2O। কিন্তু এখানে কোথাও OH কিছু আছে নেই, কোথায় হয়েছে পরের বিক্রিয়ায় দেখে আমার লাভ নেই, আর এদিকে রয়েছে কি নেই, হবে না। পরীক্ষায় যে তোমার এই প্রশ্নটাই কমন আসবে তা তো নয়। তো এটাই যারা আগের বছর পরীক্ষায় প্রশ্ন এসেছে এটা পারেনি, দেখে বলছে কি কঠিন প্রশ্ন সায়েন্সের, সঠিক জায়গায় গাইড পাইনি। ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? ধাতব অক্সাইড উৎপন্ন হয়। ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? ধাতু যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, আবার এটা দেখো প্রশ্নটা ব্যাক টু ব্যাক, এটা একই শিফটে প্রশ্ন আসা। ধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন ধাতব অক্সাইড, আবার ধাতু যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তখন আবার লবণ আর হাইড্রোজেন উৎপন্ন করছে, লবণ আর হাইড্রোজেন। নিচের কোনটি ভাইরাসের একটি উদাহরণ? HIV ভাইরাস, এটা একটা ভাইরাসের উদাহরণ। এখানে এডসও একটা ভাইরাস, HIV তো ভাইরাস, এখানে এডসও ভাইরাস, ঠিক আছে, এটা এডসও ভাইরাস। জানি না কেন এই অপশানটা পরীক্ষা এসেছিলো। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এডসও তো একটা ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাস, এটাও তো একটা ভাইরাস, ওটা একটা সিনড্রোম। আচ্ছা এডসটা হবে না, ওটা একটা সিনড্রোম, মানে এডস ভাইরাস ঘটিত রোগের নাম, আর HIV একটা স্বয়ং নিজে ভাইরাস। আর ভাইরাস আর ভাইরাস বলি না যে রোগ হয়েছে, কি রোগ? তোমরা একটা রোগের নাম বলছো তোমাদের পোলিও রোগ, পোলিও ভাইরাস। কি রোগ হয়েছে? পোলিও ভাইরাস। কি রোগ হয়েছে? এডস ভাইরাস। আর HIV নিজে একটা ভাইরাসের নাম। তো এই প্রশ্নগুলো গোলাবে আমি তো প্রথমে একটু দেখে ভাবলাম যে কী ব্যাপার। কোনো বস্তুর অবাধে পতন, অবাধে পতনের সময় পথের যে কোনো বিন্দুতে নিচের কোন শক্তিটি বৃদ্ধি পায়? অবাধে পতনশীল বস্তু এ কী বাদ বৃদ্ধি পাবে? তুমি একটা কেউ দুমদাম পড়ছে উপর থেকে, বা উপর থেকে কেউ দুমদাম পড়ছে, তার নিশ্চয়ই গতি বৃদ্ধি পাবে। অবাধে বলতে যার কোনো বাধা নেই, কোনো বাধা নেই, দুমদাম পড়ে যাও। চাপের এসআই একক কি? পাস্কেল। এই প্রশ্নগুলো কতবার আসছে, চাপের একক পাস্কেল, আমাদের বলের একক হচ্ছে নিউটন, এসআই পদ্ধতিতে সিজিএসে ডাইন, এই প্রশ্নগুলো অনেকবার আসছে। নিচের কোন মৌলটিতে কোনো নিউট্রন থাকে না? স্যার হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রনই নেই, এমন একটা পদার্থ। আমাদের দুষ্ট মৌল কাকে বলা হয়? হ্যালোজেন, আমার হাইড্রোজেনকে তো দুষ্ট মৌল বলা হয়। দুষ্ট মৌল, দুষ্ট মনে বদমাস, কারণ আছে। মানুষের মস্তিষ্কের কোন অংশ বমি করার মতো অনিচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? এই তোমার বমি বমি ভাব, এই নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ, এই বমি অনিচ্ছিক ক্রিয়া, মানে বমি তো একটা ইচ্ছার কি তো হয় না? বমি কি কেউ ইচ্ছাই করে? মানুষ ইচ্ছাই করে না, অনিচ্ছিক ক্রিয়া। এই অনিচ্ছিক ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, অর্থাৎ আমাদের এই যদি চোখ হয় দুটো, আমি তো ছবি আঁকতেই পারি, এই মানুষের মুখ চোখ, পশ্চাৎ মস্তিষ্ক ব্রেনে দেখবে বমি টমি হলে দেখবে মাথার পিছনে না ধক 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 করে, সে হার্টবিট যেমন লাফায়, মাথার পিছন দিকটা দেখবে
ই করে, ধকধক ধকধক করে লাফায়। ঠিক আছে, মাথার দেখবে। তারপরে প্রশ্নের দিকে যাব। পিএইচের মান 7 থেকে বেড়ে 14 হলো, সেটি সেটি কি প্রকাশ করে? সেটা হচ্ছে আয়নের ঘনত্ব বৃদ্ধি করে, মানে ওএইচ, যেটা মাইনাস, ওএইচ মাইনাস, এটা সবসময় আমাদের বৃদ্ধি করে। তারপরের প্রশ্ন, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? স্যার 2, H2 হিলিয়াম। স্যার তারপরের প্রশ্ন, ফটাফট এগোবে এবার। সাধারণত একটি নির্দিষ্ট স্থানে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রাণীর প্রজাতিকে কি বলা হয়? স্যার এন্ডেমিক। স্যার এন্ডেমিক স্পেসিস বলা হয়, যেখানে উদ্ভিদ এবং প্রাণী দুটো প্রজাতি পাওয়া যায় যেই স্থানে, সেখানে সেটাকে বলে এন্ডেমিক্স প্রজাতি বা এন্ডেমিক্স প্রাইস। নিচের কোনটি মানবদেহের জন্য প্রয়োজনীয় অনুপুষ্টি উপাদান? খনিজ লবণ। এটা পূর্বে আলোচনা করেছিলাম। মানবদেহের সবথেকে প্রয়োজনীয় আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, এক কথায় নিউট্রিশন মানেই তো পুষ্টি, পুষ্টি মানে তো স্যার লবণ চলে আসবে, মিনারেলের মধ্যে স্যার ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে। রান্নার আগে কি বলছে? রান্নার আগে চাল অনেকবার প্রচুর পানিতে বা জলে ধোয়ার ফলে কি ঘটে? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তোমরা দেখবে রান্না করার আগে চালটাকে ভালো করে ধুয়ে নাও। ধোও কি ধোও না? তোমরা বলবে স্যার একদম ধোয়, কেউ এটা থেকে কিন্তু বঞ্চিত হতে পারবে না স্যার। তোমরা প্রত্যেকে কিন্তু রান্নার আগে চালকে ভালো করে ধুয়ে নাও। তো এই রান্নার আগে চালকে ভালো করে ধুই, কেন ধুই? ধোয়ার ফলে কি হয় স্যার? ভিটামিন বি এর অপচয় হয়। তুমি চালের গায়ে ওই যে খোসার মধ্যে যে নোংরা, তোমরা যেটা আমরা নোংরা হয়ে ফেলে দিই, সেটা প্রচুর পরিমাণে হাই পরিমাণে ভিটামিন বি থাকে, সেটা সব ধুয়ে চলে যায়। খাও কি খাবে তাহলে আর? চশমা তৈরিতে কোন ধরনের কাজ ব্যবহার করা হয়? ক্রুক্স গ্লাস। চশমা, যারা চশমা পরে না স্যার, তাদের ক্রুক্স গ্লাস ব্যবহার করা হয়। মানব দেহের কোন অংশ রক্ত প্রতিশ্রুত করে? ফিল্টারের কাজ কে করে স্যার? কিডনি। আমি আগে আলোচনা করেছিলাম সেট ওয়ানে। নিচের কোনটি একটি উজ্জ্বল এবং দ্যুতিময় অধাতু? স্যার উজ্জ্বল আয়োডিন, উজ্জ্বল ধাতু স্যার আয়োডিন। আমি বলেছিলাম আয়োডিন। স্যার আয়োডিন কথায় দিন কথা রয়েছে, দিন মানে উজ্জ্বল। আয়োডিন, দিন কথা রয়েছে স্যার, দিন মানে উজ্জ্বল, দিনে সব কিছু চকচক করে। জরুরি হরমোন কোনটি? এমার্জেন্সি হরমোন স্যার অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়। এই অ্যাড্রিনালিন হরমোন হচ্ছে আমাদের ভয় নিয়ন্ত্রণ করে। ভয় ধাপ করে কেউ ভয় পালো, তুমি দেখবে একটা জিনিস, কেউ যদি ভয় পায় তাকে তুমি যদি আরও ভয় দেখাও, সে আরও ভয় পাবে, কারণ তার শরীর থেকে অ্যাড্রিনালিন হরমোন বেরোচ্ছে। যত ভয় দেখাবে তত ভয় পাবে, যত ভয় দেখাবে, কারণ তার ব্রেন আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হরমোন তখন তার ফটফট করে বেরোচ্ছে শরীর থেকে। আমাদের শরীরের প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করে হরমোন। প্রত্যেকটা কিছু ভাবনার সাথে, চিন্তার সাথে, কাজের সাথে হরমোনের ভূমিকা আছে। তারপর বলছে, ঘন বনে নিচের কোন প্রাণীটি পাওয়া যায় না? ঘন বনের মধ্যে উটকে কোনো ধরে পাবে না, উট মরুভূমিতে থাকে। বনের মধ্যে আবার উট থাকে নাকি? সালোক সংশ্লেষের জন্য নিচের কোনটি প্রয়োজন নেই? অক্সিজেনের কোনো দরকারই নেই সালোক সংশ্লেষের জন্য। সূর্যালোকের দরকার আছে, CO2 দরকার আছে, ক্লোরোফিল দরকার আছে, অক্সিজেন থরি না দরকার আছে। অ্যাসিড বৃষ্টির কী কারণ? স্যার অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড, SO2 এবং NO2, এই দুটো আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এই দুটোর জন্য অ্যাসিড বৃষ্টির কারণ। তো এখানে নাইট্রোজেন তো নেই, তো শুধু সালফার ডাই আছে, ওটাকে নিয়ে নাও। লোহায় মরিচা ধরে কোন বিক্রিয়ার কারণে? স্যার রেডক্সের কারণে লোহায় মরিচা ধরে, রেডক্সের কারণে। বৈদ্যুতিক আধানের এসআই একক কি? স্যার বৈদ্যুতিক আধান যেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ, এই ইলেকট্রিক চার্জের একক কি? স্যার কুলম্ব। মনে রাখবে কি স্যার? কুলম্ব। দস্তার প্রলেপ দেওয়া লোহাকে কি বলা হয় স্যার? গ্যালভানাইজেশন বলা হয়। প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানয়েড আয়রন। আচ্ছা, লোহায় দস্তার প্রলেপ দেওয়া লোহাকে কি বলা হয়? যখন তুমি প্রলেপ দিচ্ছ, পদ্ধতিটা হচ্ছে গ্যালভানাইজেশন, বাট সেই লোহাটাকে কি বলা হয়? গ্যালভা গ্যালভানাইজড আয়রন। তারপরে সূর্য নিচের কোনটির মাধ্যমে শক্তি পায়? এক কথায় একটু আগে বলেছিলাম নিউক্লিয় সংযোজনের উদাহরণ স্যার হাইড্রোজেন বোমা আর সূর্য দিয়েছিলাম, দেখেছো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে।
তাহলে আমার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ ভাবছো, যে যে কথাগুলো বলছি আমি, সেখান থেকে প্রশ্ন হয়। দেখো আমি আরও তো 4টে অপশান আছে, আরও তো অনেক অপশান আছে, সব জায়গায় কি আমি বলছি ডিটেলস? সব জায়গায় বলছি না, যেখানে দরকার যেটা আসবে সেটাই বলছি। ফালতু বকার কোনো সময় নেই, যেটা সিলেবাস আছে সেটাই বলবো, তার বাইরে একটাও কথা বলবো না। বলছে কোয়েলে অবশিষ্ট কারেন্ট, কয়েল কয়েল কোয়েল না রে, কয়েল, ওই যে কয়েল তার হয় না, তামার যে কয়েল তার হয় ফ্যানের মধ্যে থাকে দেখবে, অবশিষ্ট কারেন্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের জন্য সংযোগকারী ঘটনাটা কী নামে পরিচিত? সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেকবার এসছে প্রশ্নটা। ফল ও সবজি, ফল ও সবজি কাটা এবং ধোয়ার ফলে কোনটা নষ্ট হয়? ভিটামিন নষ্ট হয়। তুমি কাটবে, কেটে খাবে, ভিটামিন নষ্ট হবে। সবজি কাটবে, নষ্ট হবে। ধুয়ে খাবে, তাও ভিটামিন নষ্ট হবে। তাহলে স্যার খাবো কি সবে যদি নষ্ট হয়? বাকি অবশিষ্টটুকু খাবো। যদি 100 ভাগের মধ্যে 10% নষ্ট হয়ে যায়, 90 ভাগ বেঁচে থাকে, সেটাই খাবো। নোংরা খেয়ে মরবো নাকি তাই বলে? অ্যাসিড বৃষ্টির কারণ হলো বাতাসে কিসের বৃদ্ধি? একটু আগেই তো বললাম, SO2 আর NO2। রক্ত পরিশ্রুত বা ফিল্টার হয়ে নিচের কোনটি? কিডনি। পড়েছি। একটি গতিশীল আধান কি উৎপন্ন করে? একটা গতিশীল আধান অবশ্যই বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই উৎপন্ন করে। একটা গতিশীল আধান যেগুলো থাকে না, চৌম্বক ক্ষেত্র আর বিদ্যুৎ ক্ষেত্র দুটোই উৎপন্ন করে। লোহায় মরিচা পড়ে কোন বিক্রিয়ার কারণে? জারণের কারণে। যারা এই ক্লাসটা দেখছো তোমাদেরকে একটা আমি কথা বলি, আমি তোমাদের 25টা প্র্যাকটিস সেট লিখেছি বই, 25টা প্র্যাকটিস সেট। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই আমার 25টা প্র্যাকটিস সেট যারা প্র্যাকটিস করে যাবে এবং যারা পড়ে যাবে, বিশেষ করে অঙ্ক আর রিজনিং, এই 25টা সেটের বাইরে আসবেই না। এবারে পুরো 100% দিয়ে লিখে দিব আমি। এইটা খুব তাড়াতাড়ি লঞ্চ করব বইটা, আমার এখনও কমপ্লিট হয়নি, আর কিছুটা রয়েছে লিখতে বাকি রয়েছে। অঙ্ক আর রিজনিং এই 25টা প্র্যাকটিস সেটের মধ্যে তুমি সব কটা কমন পেয়ে যাবে। অঙ্ক রিজনিং আর জিকে, স্যার জিকে আর সায়েন্স তুমি 70% কমন পেয়ে যাবে এই 25টা প্র্যাকটিস সেট থেকে। 60 থেকে 70% কমন পেয়ে যাবে। মানে এরকম বই তোমরা না হিন্দিতে পাবে না বাংলায় পাবে। দীর্ঘ, মানে আমি এগুলো বলবো না, আমার কমন কী পরিমাণে আসে, যারা আমার অফলাইন স্টুডেন্ট তারা খুব ভালোভাবেই জানে। যার ইচ্ছা হবে নেবে, নেবে না, কোনো ধরাছোঁয়া বাধা নেই। লোহায় মরিচা পড়ে বিক্রিয়া কোন বিক্রিয়ার কারণে? জারণ বিক্রিয়ার কারণে। বইটা লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, বই তো না, একটা প্র্যাকটিস সেট লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আশা করছি 1 থেকে 5 তারিখের মধ্যে আমি অনলাইন ব্যাচ শুরু করব। 5 থেকে 10 তারিখের মধ্যে আশা করছি আমি বুকটা লঞ্চ করে দেবো। কারণ তোমাদেরকেও তো পড়তে হবে, পরীক্ষার তো বাকি নেই, 2 মাস বাকি রয়েছে। 1.5 মাস আগে তো বই আমাকে লঞ্চ করতেই হবে, নাহলে তারা পড়ার সময় পাবে নাকি? তারপরে ফল এবং সবজি কেটে ধুয়ে নিচের কোনটি নষ্ট হয়ে যায়? ভিটামিন। একই প্রশ্ন দেখেছো কি হারে এসেছে প্রশ্ন। তড়িৎ চুম্বক নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ওপরের সবকটি। ছোট মোটরেও ছোট হোক আর বড় মোটর হোক, মোটরে কি চুম্বক ব্যবহার হয় না? হয়তো MRI মেশিনে ব্যবহার হয়, বৈদ্যুতিক ঘন্টাতে হয়। উপরে সবকটি উত্তর, উপরে সবকটি অপশান পেলে একবারে কনফার্ম মেট আসবে। আমাদের শরীরে কোন ভিটামিন সবচেয়ে দ্রুত তৈরি হয়? ভিটামিন ডি, স্যার। কেন স্যার? এটা ফ্রিতে পাই আমরা, এটা কোনো খেতে হয় না, সূর্যলোক থেকে ফ্রিতে পাই, কোনো টাকা পয়সা লাগে না। বাকিগুলো টাকা পয়সা লাগে। স্যার বাকি ভিটামিন কি আসলে টাকা পয়সা লাগে? লাগে না। কিনে খাচ্ছ, চাল কিনে খাচ্ছ, টাকা লাগছে না? সবজি কিনে খাচ্ছ, টাকা লাগছে না? তাহলে তো টাকা খাচ্ছ, সেই ভিটামিন কিনেই খাচ্ছ। চশমায় লেন্স ব্যাপকভাবে ব্যবহৃত হয় কেন? কারণ স্যার চোখে ত্রুটি সংশোধনের জন্য। কারণ যারা চোখে কম দেখে তাদের সেই জন্য চশমায় লেন্স ব্যবহার করা হয়। কী প্রশ্ন এসছে দেখেছো, এক একটা প্রশ্ন এসছে হাস্যকর। কারণ যারা প্রশ্ন করে 15টা প্রশ্ন, ওরা জানে যে 2 থেকে 3টা প্রশ্ন ক্যান্ডিডেটদেরকে রাখতেই হবে, যে সারা জীবন পড়াশোনা করে জানি সেও যেন করে আসতে পারে। এটা বাস্তব ঘটনা, বুঝলে তো? 2 থেকে 3টে প্রশ্ন। তারপরে ডলফিন বাদুর পারপাস নিচের কোনটি ব্যবহার করে? এটা আগে পূর্বে হয়েছে, আল্ট্রাসাউন্ড। নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? আমাদের বেগ হচ্ছে ভেক্টর রাশি। স্যার দূরত্ব। স্যার দূরত্ব মানে কি স্যার?
স্যার দূরত্ব, এই দূরত্ব মানে স্যার হচ্ছে গতিবেগ ইন্টু সময়, অর্থাৎ দূরত্ব মানে গতিবেগ ইন্টু সময়। এই দূরত্ব, গতিবেগ, সময়, এই তিনটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। স্যার শক্তি, কার্য, আমরা তিনটে পাই, চ্যাপ্টার পড়েছি নাইনে, কার্য ক্ষমতা এবং শক্তি, এই তিনটে। আর স্যার এই তিনটে স্কেলার রাশি আমাদের, ভেক্টর রাশি উদাহরণ নয়। এই তিনটে স্কেলার রাশি, সময়, দূরত্ব, গতিবেগ, ওই তিনটি স্কেলার রাশি। স্যার ভেক্টর রাশি, গতিবেগ, ভেলোসিটি। তাহলে স্কেলার রাশি, ভেক্টর রাশি থেকে একটা প্রশ্ন আসে, করেই দিলাম তো কমপ্লিট। নিচের কোন ধাতু পারদ সংকর বা অ্যামালগাম গঠন করে না? একমাত্র লোহাই করে না, এর কোনো ক্ষমতাই নেই। ড্যাশ হলো একটি হ্যালোজেন মৌল, স্যার ক্লোরিন। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল কোনগুলো স্যার? হ্যালো, একটা সূত্র আছে বলি, একটা সূত্র আছে, হ্যালো, একটা সূত্র, হ্যালো, বেরিয়ে ফেল করেছিস, ফেল করেছিস, আমি বলছি হ্যালো, কোনো একটা ছেলে মেয়েকে বলছে হ্যালো, ফেল করেছিস, বেরিয়ে আয়, ফেল করেছিস, বেরিয়ে আয়, মানে ঘর থেকে বেরিয়ে চলে আয় বা জায়গা থেকে বেরিয়ে আয়। হ্যালো দিয়ে হ্যালোজেন মৌল, করে দিয়ে ক্লোরিন, তারপর হচ্ছে বেরিয়ে বেরিয়ে দিয়ে দিয়েছে ব্রোমিন, করে দিয়ে ক্লোরিন, ফেল দিয়ে হ্যালো ফেল করেছে, ফেল দিয়ে হচ্ছে ফ্লোরিন, আই দিয়ে হচ্ছে আয়োডিন। এগুলো হচ্ছে স্যার সব হ্যালোজেন মৌল। অনেক আগে পড়েছিলাম সূত্রটা, আমার মনে ছিল তাই একবার বলে দিলাম। আজ থেকে মোটামুটি 9 বছর আগে পড়েছিলাম এটা আমি, তাও ভুলে নি। তারপরে কোন অ্যালকেনকে মার্স গ্যাস মিথেনকে বলা হয়? CH4, মিথেনের সংকেত। এটা আমার এখনও মনে আছে যে আমি যখন জীবনে আমি প্রথম অগ্নিবীরের, তো আমাদের সময় তো অগ্নিবীর ছিল না, তো আমি তো একবার ফাইনাল মেরিট লিস্টে বাদ গেছিলাম। তো 2015 সালের ঘটনা বলছি আমি, আজ থেকে 10-11 বছর আগের কথা। তো আমি তখন ক্লার্কে অ্যাপ্লাই করেছিলাম, ক্লার্কে গেছিলাম, আমি জিডিতে যাইনি, সোলজার, ক্লার্কে গেছিলাম। তো ওজন গ্যাসের সংকেত ছিল O3, অপশন ছিল O1, O2, O2, O3, O4, এইভাবে 1, 2, 3, 4 করে দিয়ে ওকে ছিল যে ওজনের সংকেত কি। ওজনের সংকেত কিন্তু O3, আমি কিন্তু জানি। এবার O2 মানে ও জীবনে এমন যে শুধু জীবনে কোনোদিনও পড়াশোনাই করেনি, যার সব তুক্কা মারছে, সিরিজ মারছে, দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো। আর তখন আমাদের তো মাঠে পরীক্ষা হতো বসে, এসব তো অনলাইন থরি না, সিবিটি টেস্ট, মাঠে বসে পরীক্ষা দিয়েছি। তো ব্যাপারটা হয়েছে, হাস্যকর বলবো না, মানে জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো ক্লার্কের স্টুডেন্ট, তুমি তো অনেক কিছু জানো, এই প্রশ্নটা পারছি না, একটু বলে দাও। আমি বললাম O3। বলছো ভাই ঠিক বলছো তো ভাই, চাকরি পেলে কিন্তু ভাই তোমাকে মিষ্টি খাওয়াবো। আমি বলছি 100% ঠিক O3। মনে দিয়ে মনে মনে ব্যাপার বিগড়াচ্ছে, মানে ভুল বলছে, বিশ্বাস হচ্ছে না আমার। দিয়ে O2-তে ঘষলো আমার চোখের সামনে, বিশ্বাস করো, আমি O3 বললাম, O2-তে ঘষলো। তো সে আর চাকরি পায়নি। দেখা হয়েছে আমার, মোটামুটি 1 বছর আগে তার সাথে দেখা হয়েছিল আমার। দিয়ে বলছে ভাই সেদিন তোমার যদি ওই O3টা আমি যদি ঘষতাম, আজ হয়তো আমি চাকরি করতাম। স্যার মানে আমাকে বলছে যে ওই একটা প্রশ্নের জন্যই আজকে আমি চাকরিটা পাইনি। তো ওটাই ওর লাগছিল, তো এক্সট্রা পাকামো করেছিল। জাস্ট ইনসিডেন্টটা একটু আসলো মনে, শেয়ার করলাম, ভালো লাগে তোমাদের সাথে বলতে। তাই কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? ভিটামিন ডি রিকেটস। ভিটামিন চ্যাপ্টার করাবো ভালো করে, চাপ নেই। নিচের কোন যৌগটি অসম্পৃক্ত? স্যার অসম্পৃক্ত যৌগ তোমার আমার হচ্ছে বিউটেনের সংকেত আছে স্যার C4H10। স্যার টেন কথা রয়েছে না, 10, তাই শেষে H10। দেখো C4H10, বিউটেনেও 10 কথা রয়েছে, 10। আর এদিকে এটা মনে রাখবে, ইথেনের সংকেতটা আছে C2H6, ইথেন। প্রোপেনটাও আছে, মানে এখানে ইথেন, প্রোপেন, সব থেকে বেশি ইথিলিনটা সব থেকে বেশি আছে, যেটা C2H4। এগুলোর সংকেত আছে, বলবে এর সংকেত কি, সব করে মুখস্থ করবে।
তোমার দেখে নাও স্যার, যেটা মুখস্থ করতে বলার সেটা আমি মুখস্থ করতে বলবো, তোমার সময় আমি নষ্ট করব না। কারণ ফালতু প্রশ্ন বলবো না যেটা তুমি অযথা মুখস্থ করে তুমি পরীক্ষায় ফালতু তোমার কাজে লাগবে। যেটা কারণ প্রশ্ন বলার মনে রাখতে হবে সেটা আমি ঠিক বলে দেবো। নিচের কোনটি একটি ভৌত পরিবর্তন? অবস্থায় বরফ গলে যাওয়া, এটা সেট ওয়ানে পেয়েছি। চক এর রাসায়নিক সংকেত কি? সিএসিও3। সিএসিও3 চক এর হচ্ছে রাসায়নিক কেমিক্যাল নেম। শরীরে জলের কাজ কি? স্যার শরীরে জলের কাজ দ্রাবক হিসেবে কাজ করে, লুব্রিকেন্ট বা পিচ্ছিল কারক হিসেবে কাজ করে, শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সবকটি পেলে তো চোখ বুজে উত্তর মিলে আসবে। স্মরণের এসআই একক কি? আগের দিন আমি দেখো সেট ওয়ানে ক্লাস করাতে গিয়ে আমি বলেছিলাম যে স্মরণের এসআই এই এককটাও লিখে রাখো, মিটার। দেখেছো আজ প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারের পড়াতে গিয়ে। তাহলে আমার কথা যেগুলো বললি, এক্সট্রা কথাগুলো ফালতু বলি, সেগুলো প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও আসবে। নিচের কোন খাবারটি প্রোটিনের সবচেয়ে ভালো উৎস? মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হাই পরিমাণে প্রোটিন, ভরপুর প্রোটিন। গবাদি পশুর খুর, গবাদি পশুর খুর, খুর রয়েছে না, ওই যে পায়ের খুর, এবং মুখের যে মুখের রোগ কোন অণুজীবের কারণে হয়? মানে এক কথায় বলতে গেলে গবাদি পশুদের বর্ষাকালে এগুলো বেশি হয়। দেখবে খুরের মধ্যে দেখবে রোগ হয়, মুখের মধ্যে দেখবে ঘা টায়ের এসবগুলো হয় না, এগুলো কিসের কারণে হয়? এগুলো সব ভাইরাসের কারণে হয়, ভাইরাস। উত্তর লেখা আছে, হ্যাঁ। তারপরে 147 নম্বর প্রশ্ন, উদ্ভিদ মূল থেকে পাতায় জল ও খনিজ পরিবহন করে, জাইলেম নিয়ে যাওয়ার কাজ করে। প্রশ্নটা অনেকবার আসছে। কোনো বলছে নিচের কোনটি দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? দ্বিবিভাজন শুধুমাত্র অ্যামিবা, এই অ্যামিবাতে দ্বিবিভাজন লাগে। কঠিন ইম্পর্টেন্ট টার্ম একটা। বিবৃতি, বেকিং সোডা, বেকিং সোডার দ্রবণ লাল লিটমাস পেপারকে নীল করে। বেকিং সোডা দেখে লাভ নাই, নীল আমরা প্রত্যেকেই জানি যে নীল লিটমাস লাল হয়, লাল লিটমাস নীল হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। বিবৃতি ছিল এটা। কারণ কি বলছে? বেকিং সোডা একটি ক্ষার এবং একটি দ্রবণে হাইড্রক্সাইড আয়ন অর্থাৎ OH মাইনাসের ঘনত্ব বাড়ায়। অবশ্যই বেকিং সোডা যখন ক্ষার আর সোডা যখন একসাথে মিলিত ক্ষার যখন চলে আসবে সেখানে তো আয়ন তো বাড়বেই, তাই না? এটা ছিল একটা বিবৃতি আর এটা ছিল কারণ। 1 নম্বর বিবৃতি বলছে বিবৃতি এবং কারণ উভয় সঠিক। আমি যে বিবৃতিটা বললাম আমি এবং যে কারণটা বললাম, 1 নম্বর অপশান বলছে এই দুটোই কি ঠিক? 2 নম্বর অপশানে বলছে বিবৃতি এবং কারণ উভয় ঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। 3 নম্বর বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল। 4 নম্বর বিবৃতি ভুল কিন্তু কারণটি সঠিক। সঠিক উত্তর 1 নম্বর, বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। কারণ যে কারণটা বলা ছিল সেটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। প্রশ্ন একটু কিন্তু ডিপে এসছে 2025 সালে, এখানে 2025 সালের প্রশ্ন আলোচনা করছি আজকে, হ্যাঁ। একটু ডিপে প্রশ্ন এসছে, ডিপ। ভালোই প্রশ্নের লেভেল ছিল, অঙ্ক সহজ ছিল কিন্তু সায়েন্স কঠিন ছিল। প্রতি সেকেন্ড প্রতি এক একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কি বলা হয়? চাপ বলা হয়। এটা সংজ্ঞা, চাপের সংজ্ঞা। এগুলো আসে তো, চাপ, তারপরে তোমার কার্য ক্ষমতা, শক্তি, এগুলো প্রশ্ন আসে তো। নিচের কোনটি ল্যাকটিক অ্যাসিড? স্যার দই, ল্যাকটিক অ্যাসিড উদাহরণ দই। বিভব পার্থক্য যেটা পোটেনশিয়াল ডিফারেন্স কিসের সাহায্যে পরিমাপ করা হয়? ভোল্টামিটার। বিভব পার্থক্য ভোল্টের সাহায্যে মেপে থাকি। নিচের মধ্যে কাকে উদ্ভিদ রোগবিজ্ঞানের জনক বলা হয়? স্যার এটা বলা হয় আমাদের অ্যান্টন ডি ব্যারিকে। ব্যারি অর্থাৎ যে বাড়ি করে বেড়ায়, কিসের বাড়ি? রোগের বাড়ি। মনে রাখো এইভাবে। মানুষের শরীরে জল কিসে সাহায্য করে? স্যার মানুষের শরীরে জল আমাদের অন্ত্রের কার্যকারিতা ও মলত্যাগে সাহায্য করে, তাই না? মানুষের শরীরে জল কিসে সাহায্য করে? শরীরের মধ্যে জল, অন্ত্র বলতে গেলে শরীরের ভিতরে জল কাজ করে, এবং আমাদের যে মলত্যাগ করি সে মলত্যাগের সময় জল কাজ করে, মলত্যাগ। কয়লা হলো ড্যাশ সম্পদের একটি উদাহরণ? স্যার অনবয়নযোগ্য। এটা নবায়নযোগ্য আর অনবয়নযোগ্য, তো আমাদের এটা অনবয়নযোগ্য। কয়লা তুমি যদি একবার ব্যবহার করো আর ব্যবহার করতে পারবে না,
নবায়নযোগ্য যেগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। কয়লা তুমি পুড়ালে, পুরোনো কয়লাটাকে আবার পুড়াও দেখি, পুড়বে নাকি? পুড়বে না, পুড়বে না স্যার, ভেবে ভেবে চিন্তে কথা বলতে হবে। ত্বরণের এসআই একক কি স্যার? মিটার পার সেকেন্ডের স্কোয়ার, মাইনাসটা হয়। বীজ, বীজ অঙ্কুরোদ্গমের জন্য একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো নিচের কোনটির উপস্থিতি? স্যার জল, জল ছাড়া তো বাড়বেই না বীজ, জল তো লাগবেই, জমিতে জলের ভাগ লাগবেই। দই থেকে মাখন আলাদা করার পদ্ধতির নাম কি? সেন্ট্রিফিউগেশন, এ আমি পূর্বে আলোচনা করেছিলাম। ডাটা থেকে শস্য আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? মাড়াই করা বা থ্রেসিং। গোল্ডেন রাইস, গোল্ডেন রাইসে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? ভিটামিন এ গোল্ডেন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি ক্যানাইন দাঁত থাকে? স্যার 4টি ক্যানাইন দাঁত থাকে। স্যার স্যার আপনি তো ভুল বলছেন, 32টা দাঁত থাকে মানুষের। স্যার আমার 26টা আছে, স্যার আমার 28টা আছে। ধর 26, 28, 32 দেখে তো আমার লাভ নেই, এখানে ক্যানাইন কথা বলে রয়েছে। অর্থাৎ 4টি থাকে, অর্থাৎ 4টা 4টা করে গ্রুপ। এই নিচে তোমার 4টে গ্রুপ, এই সাইডে দাঁতে 4টে গ্রুপ, সামনে 4টে গ্রুপ, এই সাইডে দুটো দুটো করে, টোটাল এইভাবে করে 4টে গ্রুপ। তোমার নিচে 4টে, উপরে 4টে, 4 4 8 ইন্টু 4, 4 8 32, 32টা দাঁত হয়ে গেল। এগুলো হচ্ছে দাঁতের গ্রুপ। নিচের কোনটি একটি বৈদ্যুতিক সার্কিটের উদাহরণ নয়? বৈদ্যুতিক সার্কিট বোর্ড, বৈদ্যুতিক সার্কিটের উদাহরণ সুইচ, একদম বৈদ্যুতিক সার্কিটের রেজিস্টার ও ক্যাপাসিটার। ক্যাপাসিটার বলতে গেলে বাড়িতে যেগুলো লাগাই আমরা, ওই ফ্যানে যে ঘুরাই না, পাওয়ার বাড়ায় কমায়, এগুলো ক্যাপাসিটার বলে। তো সবগুলোই তো বৈদ্যুতিক সার্কিটের উদাহরণ, মানে বৈদ্যুতিক সার্কিটের উদাহরণ বলছি উপাদান, কিন্তু বোর্ড কোন তো বৈদ্যুতিক সার্কিটের উপাদান নয়। বোর্ডে কোনো কারেন্ট থাকে নাকি? যে বোর্ডটা, বোর্ডের ভিতরে যে জিনিসপত্রগুলো থাকে সেখানে কারেন্ট থাকে। বোর্ড তো আমার এখন প্লাস্টিক হয়, আগে কাঠের হতো, থোড়ি না কারেন্ট আছে বোর্ডের মধ্যে। তাহলে তো কাঠটাকে ছুলেই শর্ট মারবে, বা বোর্ড ছুলেই শর্ট মারবে। আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78%। আমি সূত্রে বলেছিলাম NO, নক, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে আর্গন, তারপরে কার্বন, সব থেকে বেশি পরিমাণে থাকে বায়ুতে। শক্তির এসআই একক কি? জুল, শক্তির এসআই একক জুল। স্যার এই ওয়াট কার? ক্ষমতার একক, লিখে রাখো, ক্ষমতার একক ওয়াট, আর শক্তির একক জুল। যখন বরফ গলে জল হয় তখন কি হয়? সাপোজ একটা বাটি রয়েছে, বাটি, বাটির মধ্যে একটা বরফ রাখা আছে, একটা বরফের টুকরো, বরফটা গলে গেল, তো জল হলো, তাহলে তার আয়তন কি হবে? আয়তন বলতে গেলে বাটিটা যত বড় ছিল, বাটিটা ধরে নাও এত বড় একটা বাটি, এইটুকু বরফ রেখেছো, পুরো বরফটা যখন গলে গেল, পুরো বাটি ধরে জলটা হবে, তাহলে আয়তনটা বাড়লো না কমলো? আয়তন কমেছে। এই স্যার কি বললো? বরফ, বরফ যখন বরফ গলে জলে পরিণত হয়, তাহলে আয়তনটা কমলো না স্যার? বরফটা গলে যখন জলে পরিণত হলো আয়তন কমলো, কারণ যখন বরফটা আমার ছিল তখন আয়তনটা এই এত উঁচু একটা বরফ ছিল, ওটা বিরাট বড় জায়গা নিয়েছিল, যখন জল হয়ে গেল জায়গাটা ছোট হয়ে গেল, ওটা আয়তন কমে গেল। সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাসের উপাদান কি স্যার? মিথেন। সিএনজির মূল উপাদানই মিথেন। দুধ থেকে দই তৈরি হয় কোনের মাধ্যমে? ল্যাক্টোব্যাসিলাসের মাধ্যমে, একটু আগে বললাম। নিচের মধ্যে কোনটি পদার্থের পঞ্চম অবস্থা? দেখেছো, আমি বললাম না স্যার অপ্রশ্ন আসে, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড আসে না, বলবে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি স্যার? প্লাজমা। পদার্থের পঞ্চম অবস্থার নাম কি? বোস আইনস্টাইন। তাহলে দেখেছো স্যার, যেগুলো বলি না স্যার সেগুলো প্রশ্ন আসে। তোমাকে ওখানে পারলে আমি কঠিন তরল গ্যাসীয়টাও বলতে পারতাম, কিন্তু বলিনি আমি, যেটা বলছি সেটা করবে। পাস্তরায়ন নিচের কোনটির সাথে সম্পর্কিত? স্যার দুধের জীবাণুমুক্তকরণের সাথে, যেটা দুধের মধ্যে যদি কেউ কোনো জীবাণু থাকে, নোংরা থাকে, সেটা পাস্তুরায়নের মাধ্যমে কিন্তু আমরা আলাদা করে থাকি। শ্বসন প্রক্রিয়া হলো একটি কি? জারণ বিক্রিয়া বা তাপমোচী, যা তাপমোচী। শ্বসন একটা 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 কথায় বলতে গেলে একটা জারণ বিক্রিয়া, যেটা আমাদের তাপমোচী করে, অর্থাৎ তাপ মোচন করে। যখন নীল লিটমাস, হেট, এত কিছু পড়ার দরকার নেই, তাও একবার পড়বো। যখন নীল লিটমাস পেপারকে অ্যাসিটিক অ্যাসিডে রাখা হয়, তখন নীল লিটমাস পেপারটি কোন রঙে রূপান্তরিত হয়?
নীল তো স্যার লালে, কারণ নীল লিটমাস লালে রূপান্তরিত হয়, আবার লাল লিটমাস আবার নীলে রূপান্তরিত হয়। নিচের কোনটি জীবজগতের একটি রাজ্য নয়? এগুলো সব নাইনের এখন সিলেবাস এখনকার। জীবজগতের রাজ্য নয় হচ্ছে অ্যালবুমিয়া, অ্যালবুমিনা হচ্ছে জীবজগতের মনেরা, ছত্রাক, প্রোটিস্টা, এগুলো সব জীবজগতের এক একটা কিডনামের মধ্যে পড়ছে, কিন্তু অ্যালবুমিনা নয়। এগুলো ক্লাস নাইনের বই খুলো বা দেখি একবার, যার কাছে আছে, যদি প্রশ্নগুলো না থাকে কিংডম রাজ্য পড়োই তো না তোমরা। সূর্যালোকের 7টি রঙের রশ্মি কোন সংক্ষিপ্ত রূপ দ্বারা পরিচিত? এটা তো আমাদের বেনিয়া সহকলা, ভেব গিওর যেটাকে বলি। হ্যাঁ, এটাও প্রশ্ন এসেছে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ ওটা। বন উজাড় বা বৃক্ষ নিধন, যে বন কেটে ফেলছি আমরা, এর ফলে কি হবে? ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে, সাধারণ বিষয়। ভূগর্ভস্থ জলের যে স্তরটা সেটা তো বৃদ্ধি পাবে যদি বৃক্ষ, বন উজাড় বৃক্ষ নিধন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, স্তরটা বৃদ্ধিই পাবে। এক কথায় বলতে গেলে এই ভূগর্ভস্থ বা বন উজাড় এর ফলে কিন্তু তাপমাত্রারও বৃদ্ধি পায়। আমি একটু পর্যবেক্ষণ করছিলাম, কারণ প্রচুর তাপমাত্রাও তো বাড়বে পৃথিবীতে যদি গাছ না থাকে, বা গাছ যদি আমরা কেটে ফেলি, তার ফলে কিন্তু তাপমাত্রাও বাড়বে, ভূগর্ভস্থ পানির স্তর বাড়ে, এটাও কিন্তু হয়। যাই হোক, অপশন ওটাই বেশি প্রাযোজ্য। তো আমার তো কিছু করার নেই, আমি তো দেখলাম তোমাদের অগ্নিবীরে এটা উত্তর নিয়েছে, কিন্তু এখানে আমার হিসাবে এটা উত্তর, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এটাও হচ্ছে, কিন্তু তোমাদের অগ্নিবীরে যেটা উত্তর নিয়েছে সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানির বা জলের স্তর বৃদ্ধি। কারণ আমি তো তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে ক্লাসগুলো তুলেছি, তোমাদের যেটা উত্তর অ্যান্সার কি নিয়েছে সেটাই আমি তোমাদেরকে বলছি, আমি তো তার বাইরে কিছু বলতে পারবো না। তারপরে পাতায় উপস্থিত সবুজ রঞ্জক পদার্থ কি বলা হয়? ক্লোরোফিল। পাতার মধ্যে ক্লোরোফিল থাকে। তারপরে ড্যাশের শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ এবং একটি পূর্ণ শ্বাস অন্তর্ভুক্ত। শ্বসন চক্র, শ্বাস শ্বাস কথা রয়েছে মানে শ্বসন চক্র আসবে, আর চক্রের মধ্যে ঘুরছে একটা সাইকেল, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, শ্বাস পূর্ণশ্বাস, একটা সার্কেলের মধ্যে হচ্ছে না, তাই জন্য চক্র। নিচের কোন প্রাকৃতিক সম্পদটি অব মানে অনবায়নযোগ্য সম্পদ হিসেবে পরিচিত? একটু আগে বললাম কয়লা, এখানে কয়লা ছাড়া আর আছে? কাঠ হতে পারে, কাঠ, কাঠ কাঠ জীবাশ্ম হবে, হ্যাঁ জীবাশ্ম জ্বালানি, ও জীবাশ্ম জ্বালানিও তো হবে। তুমি যেই জ্বালানি বলতে কাঠ, কাঠটা জ্বালানি হিসেবে ব্যবহার করি, জ্বালানিটাকে একবার পুড়িয়ে ফেললাম, অর্থাৎ সেটা ছাই হয়ে গেল, ওই ছাইকে আবার পুরাও দেখি পুড়বে নাকি, আর পুড়বে না। কিন্তু বায়ু শক্তি এগুলো সব নবায়নযোগ্য, এগুলোকে বারবার ব্যবহার করতে পারি আমরা। চুম্বকের কোন গুরুত্বপূর্ণ ধর্মটি প্রাচীনকাল থেকে নাবিক ও পর্যটকরা ব্যবহার করে? চুম্বকের কোন গুরুত্বপূর্ণটা, মানে নাবিক বলতে যারা ওই জাহাজ ফাহাজে যায় না, তারা তো সমুদ্রে তো আর কোনো রাস্তা নাই তৈরি করা, যে এই রাস্তা আছে, আমরা গাড়ি রোডের পিচের রাস্তা এটাতে চলে যাব, সমুদ্রে এরকম কোনো রাস্তা নেই। ওদের একটা দিক, কম্পাসের সাহায্যে যেতে হয়, সেটা হচ্ছে দিক নির্ণয় ধর্মের সাহায্যে যেতে হয়। একটা মেশিন থাকে হাতে, ওই হাতের মেশিন দিয়ে দিক বলে দেয় যে এই দিকে এইভাবে যেতে হবে, তো সেইভাবেই যাই। তো আকাশেও তাই, আকাশেও থরি না রাস্তা বিছানো আছে। এলইডির ফুল ফর্ম কি? লাইট ইমিটিং ডায়োড, এলইডি বাল্ব হয় না, এলইডি বাল্ব স্যার, সেই এলইডি বাল্বের ফুল ফর্ম এসছে, সেই এলইডি বাল্বের ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। স্যার আসবে পরীক্ষায় প্রশ্নটা। ক্ষুদ্রতম পরিচিতি প্রোক্যারিওটিক জীব কোনটি? স্যার মাইক্রোপ্লাজমা, সব থেকে ছোট জীব, এটা সেট 1 চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, সব থেকে ছোট, উদ্ভিদের মধ্যেও পড়ে। তারপরের প্রশ্ন দেখব স্যার আমরা, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? স্যার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই মিথেন কিন্তু স্যার প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরের প্রশ্ন দেখো, মেরুদণ্ড বা সুষমাকাণ্ড কিসের দ্বারা সুরক্ষিত? আমাদের যে মেরুদণ্ড বা সুষমাকাণ্ড, এগুলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে কশেরুকা একটা স্তম্ভ থাকে স্যার, সেই কশেরুকা স্তম্ভ, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্যার ভার্টিব্রাল, মানে ভার্টিব্রাল কালাম। কালাম মানে তো স্যার স্তম্ভ,
তো সেটার দ্বারাই কিন্তু আমাদের যে মেরুদণ্ড এবং সুষমাকাণ্ড এটা কিন্তু রক্ষা থাকে। স্যার কি বলছে, নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণী? আচ্ছা এখানে সমগোত্রীয় অর্থাৎ সমান, সম মানে একই, একই যেমন সমগোত্রীয় মানুষ আমরা একই, আমরা কি ছাগল গরু ভেড়ার সাথে আমাদের মিল হতে পারে না, ও প্যাঁ বলে আমরা কথা বলি, তো আমরা সমগোত্রীয়। বলছে এখানে নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণী নয়। তো এটা দেখে অনেকের মাথা ঘুরবে যে জানে না, ইরে বাবা কি দিয়েছে। কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার পর তোমার যদি এই প্রশ্ন যদি নেক্সট টাইম যদি আসে, তুমি করে আসতে যদি না পারো আমাকে সে চ্যানেলে কমেন্ট করে যাবে, স্যার আপনি কুড়ি দিয়েছেন তাও পারেনি, তাহলে সেটা তোমার ব্রেনের কমজোর। কিন্তু পারবে, দেখো সমগোত্রীয় বলতে গেলে একই গোত্রীয় থাকবে। দেখো C3 আছে, C4 আছে, C5 আছে, C6 আছে। কি বুঝলে স্যার? 3, 4, 5, 6 পরপর বাড়ছে। দেখো স্যার তারপরে H7 আছে, তারপরে স্যার H9 আছে, তারপরে স্যার H11 আছে, তারপরে স্যার H13 আছে। তার মানে কী বুঝলে? সমগোত্রীয় মধ্যে একই হতে হবে। একই বলতে গেলে আবার নাম্বার একই না, মানে পার্থক্যটা একই হচ্ছে। দেখো 1 করে বেড়েছিল, 3 আর 1 4, 4 থেকে 5, 5 থেকে 6। আবার দেখো 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13। এগুলো সব একই গোত্রে হচ্ছে না, সব 2 2 করে বাড়ছে, 1 1 করে বাড়ছে। আবার সবগুলো শেষে দেখো ওএইচ রয়েছে, এরও ওএইচ, এরও ওএইচ, এরও ওএইচ, এরও ওএইচ, তিনখানারই ওএইচ। তাহলে প্রথম কার্ডটা হচ্ছে স্যার সমগোত্রীয়, প্রথম কার্ডটা হচ্ছে। দ্বিতীয় কার্ডটা দেখো স্যার সি একটা রয়েছে প্রথমে, সি এর নাম্বার নেই মানে কিছু নেই মানে 1। তারপরে স্যার C2, তারপরে 3, তারপরে 4। তাহলে স্যার এটা হচ্ছে 1 2 3 4। তারপরে স্যার 4 6 8 10, মানে স্যার কত করে বাড়ছে? 2 করে। 2 4 থেকে 6 হলো, 6 থেকে 8 হলো, 8 থেকে 10। তা স্যার এটাও সমগোত্রীয় হচ্ছে। তারপর দেখো 3 C2 C3, মানে 2 3, তারপরে C4 4, C5 5, এটাও হচ্ছে। এক কথায় তোমাকে আমি বোঝাতে পারলাম কি স্যার? আমি এত কিছু আর বলছি না, বোঝাতে পেরেছি? তাহলে এই জিনিসটাই যে প্রথম পরীক্ষা দিতে যাবে তার কাছে কত বড় একটা জিনিস হবে ভাবো তো। তুমি এটা বুঝে নেওয়ার পরে এই জিনিসটা কি আর তোমার কাছে কোনো খতরনাক বা ডেঞ্জার জিনিস থাকলো? থাকলো না। তাহলে এটা অপশান নম্বর 4। কেন 4টা হয়েছে দেখো, C2 আছে স্যার, আবার C2 আছে, C3 আছে, C4 আছে, দুবার C2 রয়েছে। ধর সমগোত্রীয় নাকি তাই? সমগোত্রীয় এটা নয়। নিচের কোন গাছটি বিশেষ সহায়তার মাধ্যমে দেওয়ালে চড়ানো যেতে পারে? কুমড়ো গাছ। একে কিন্তু সহায়তা লাগবেই, কুমড়ো গাছ লতা জাতীয় গাছ না, দেওয়ালে চড়ানোর জন্য তো সাপোর্ট লাগবে। তারপরে নিচের কোনটি পরাগায়নের পদ্ধতি নয়? পরাগ, পরাগ। তো এটা অযৌন পরাগ, অযৌন হচ্ছে অযৌন জনন। এক কথায় বলতে গেলে নিচের কোনটি যৌন জনন আর অযৌন জনন? তো পরাগরায়ন বলতে গেলে যেটা হচ্ছে মিক্সড হবে, যেখানে স্ত্রী এবং পুং গর্ভকেশন যেটা মিক্সড হয় সেটা পরাগায়ন হয়, পরাগায়ন, ঠিক আছে? তো এটা অযৌন জনন। দেখো আমি এখানে দিয়ে রেখেছি যে পুংকেশর থেকে পরাগরেণু স্ত্রী, মানে পরাগায়নের বাংলা হচ্ছে পুংকেশর, মানে না 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 সরি 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 সরি, পরাগরেণুর বাংলা পুংকেশর নয়, মানে পুংকেশর থেকে পরাগরেণু স্ত্রী, যে স্ত্রী কোষের যে গর্ভমুণ্ডের বা স্ত্রী মানে যেটা কেশরের গর্ভমুণ্ডে পৌঁছানোকে পলিনেশন বলে। মানে বুঝতে পারছো, যেই মাধ্যমটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। মানে একটা পুরুষ, একটা পুরুষ আর একটা স্ত্রী, পরাগায়ন বলতে গেলে স্ত্রী, উদ্ভিদদের তো আর মানে গাছ মানে ফল দিয়ে বুঝতে হবে। তো একটা থেকে পুরুষদের ক্ষেত্রে যেমন হচ্ছে সন্তান, একটা পুরুষ এবং একটা মহিলার মিলিতর ফলে একটা সন্তান উৎপন্ন হয়, তেমন একটা স্ত্রী এবং একটা মহিলা, যেমন একটা পুরুষ এবং একটা স্ত্রীর উদ্ভিদের মিলনের ফলেও কিন্তু একটা তৈরি হয়, সেটা ফল হোক বা ছোট উদ্ভিদ হোক। তো সেটাই, তো সেটা কী মাধ্যমে হয়? বাতাসের মাধ্যমে হতে পারে, বাতাসের মাধ্যমে উড়ে চলে যেতে পারে, ফুলের মধ্যে যে ছোট ছোট পরাগ রেণুগুলো রয়েছে সেটা উড়ে চলে যেতে পারে, উড়ে গিয়ে আরেকটা ফুলের মধ্যে বসলো বা আরেকটা জায়গায় গিয়ে বসলো, তখন সেভাবে হতে পারে। পোকামাকড়ের দ্বারা একটা দেখবে, এই জন্য দেখবে যাদের দেখবে চাষবাস করো, দেখবে যখন কোনো ফুল হয় ফুলের মধ্যে পোকাগুলো গনগন গনগন করে, কারণ ওগুলোই তো পরাগ রেণু তোমার একটা থেকে আরেকটা ফুলের মধ্যে নিয়ে যায়, যার জন্য কিন্তু তোমাদের কি হয়, ফলগুলো হয়, নাহলে তো ফলই হবে না। ফল তৈরি হতে গেলে তো মিলন লাগবে, মিলন, একটা নতুন কিছু প্রজন্ম আসতে গেলে তো মিলনের দরকার।
নাহলে তো হবে না। জল তো লাগবেই, আর পাখিও এর ভূমিকা পালন করে। অজনজনন মানে বীজ ছাড়া নতুন গাছ তৈরি হওয়া, ঠিক আছে? তো এক কথায় অযৌন প্রজনন মানেটা কি? যখন বীজ ছাড়া নতুন গাছ তৈরি হচ্ছে, বীজ ছাড়া নতুন গাছ, বীজ নেই আবার নতুন গাছ তৈরি হবে। যেমন হচ্ছে কাটিং করা, কলম করা, স্কন্দ, এগুলো এগুলো হচ্ছে আমার অজনজনন, ঠিক আছে? তো আর আমি যে উদাহরণগুলো বললাম না স্যার, যে ওগুলো হচ্ছে যৌন জননের উদাহরণ বললাম। মানে একটা হেল্প লাগবে, পোকামাকড়ের হেল্প লাগবে, তারপরে হ্যাঁ ওগুলো সব যৌন জননের উদাহরণ বললাম। আর অযৌন জনন যে এখানে কোনো হেল্প লাগবে না, ঠিক আছে? যেমন তোমরা এই কলম বাঁধো না, কলম একটা আমের শাখা কেটে আবার একটা আমের কলম কেটে আবার অন্য জায়গায় আম লাগাই, আমের বীজ থেকে যদিও হয়, কিন্তু কলম বাঁধি এগুলো আমরা। কোনো কোনো জীবের মধ্যে কর্কটগম এর মাধ্যমে মানে অযৌন জনন সম্পন্ন হয় ইস্টের মাধ্যমে, একমাত্র ইস্ট এটা কিন্তু অযৌন জনন সম্পন্ন করে। বলছে একটি সরল দোলকের গতি কি? পর্যায়বৃত্ত গতি। একটি সরল দোলকের গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। নিচের নিচের কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? স্যার খাদ্য শৃঙ্খল গঠন করে ঘাস, ছাগল, মানুষ। খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে স্যার, মানে একটা ধারা, স্যার এখানে বলবে স্যার খাদ্য শৃঙ্খল, তাহলে স্যার কি এই ঘাস, গম, আম এগুলো কি খাদ্য শৃঙ্খল নয়? হ্যাঁ স্যার এগুলো হ্যাঁ, কিন্তু একটা নিয়ম আছে, কে কাকে খায় সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে। প্রডিউসার যেটা হচ্ছে হার্বিভোর এবং কার্নিভোর, এই জিনিসগুলো কিন্তু মেনটেন্যান্স করতে হবে। যেমন দেখো স্যার আমি উদাহরণ বলেছিলাম ঘাস, এই ঘাসকে কে খায় স্যার? ঘাসকে স্যার ছাগল খায়, এই ছাগলকে আবার কে খায় স্যার? মানুষ খায়। তাহলে একটা ধারাবাহিকতা বজায় রাখছে না। মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী, মানুষ সব কিছু খায় তার জন্য না, কিন্তু মানুষ ছাগলও তো খায়। তো এই যে ধারাবাহিকতা, তাহলে তো প্রথম অপশানে তো ঘাস, ঘাসকে গম খায়, গম কোনো দিনও ঘাস খায়, আর গম কোনো দিনও আম খায়, যা তা বলে। জল থেকে অপদ্রব্য পৃথক করা বা দই থেকে মাখন তোলা এই পদ্ধতিকে কি বলা হয়? করিয়েছিলাম স্যার আমি, এটাকে বলা হয় পৃথকীকরণ। একটি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ বলতে কি বোঝায়? প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ বলা হয় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মির অবিলম্বের দিক বেঁকে যায়। অর্থাৎ দিক তো বাঁকবেই। সাপোজ ধরো এটা একটা কাঁচ রয়েছে, যখন তুমি এখানে প্রতিসরণ, তুমি যদি যখন আলো মারবে, এই আলোটা কি যখন মারবে, যেভাবে মারবে সেভাবে কি আলো এক পার থেকে আরেক পাক হয়? পার হবে না, আলোটা কিছুটা বেঁকে যায়, অর্থাৎ এইভাবে চলে আসতে পারে আলোটা, এইভাবে চলে যেতে পারে আলোটা, বেঁকে যায়। তো সেটাই বলছে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখে নেবে। উদ্ভিদে জাইলেম নিচের কোনটির জন্য দায়ী? জল নিয়ে যাওয়ার কাজ করে উদ্ভিদে জাইলেম। নিচের কোনটি পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন হচ্ছে ম্যাগনেসিয়াম রিবন পোড়ানো, একটা রাসায়নিক পরিবর্তন, এটা আগেও পেয়েছি। নিচের কোন প্রক্রিয়াটি উদ্ভিদকে শীতল রাখে? আমাদের প্রস্বেদন, উদ্ভিদকে হচ্ছে ট্রান্সপিরেশন, যেটা হচ্ছে বাষ্পীভবন, এটা হচ্ছে আমাদের উদ্ভিদকে শীতল রাখে, একবার বাষ্প হয়ে উঠে গেলে সেটা ঠান্ডা হয়ে যায়। হাইড্রোজেন পোড়ালে কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়। হাইড্রোজেনকে যত পোড়াবে তত জল পাবে। তারপরে যে ক্লিনোমিটার কী কাজে ব্যবহার করা হয়? ঢাল ও উচ্চতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। ওই যারা ইঞ্জিনিয়ার থাকে তারা ব্যবহার করে, ওই কানে গুঁজে দেবে, কানে একটা পেন্সিল গুঁজবে ইঞ্জিনিয়াররা, একটা খাতা নিয়ে বসবে, কিলোমিটার নিয়ে বসবে, মাপ লিখবে, এই মাপছে, ঢাল মাপছে, এই উচ্চতা মাপছে, এই জিনিসগুলো। তারপরে শরীরের বৃহত্তম বাহ্যিক অঙ্গ, দেখো স্যার এক্সটার্নাল অর্গান বলেছে, যদি বলে শরীরের বৃহত্তম অঙ্গের নাম কি? অবশ্যই স্যার যকৃৎ। শরীরের বৃহত্তম অঙ্গের নাম কি স্যার? যকৃৎ। স্যার শরীরের বৃহত্তম বাহ্যিক অঙ্গ, তখন স্যার কিন্তু আমাদের ত্বক, আমাদের যে চামড়া রয়েছে না, চামড়া বা ত্বক বা স্কিন যেটাকে বলি, স্কিনটাই কিন্তু সব থেকে বড়, কম স্কিন রয়েছে গোটা একবারে মাথা থেকে পা পর্যন্ত, তো সেটা কিন্তু বাহ্যিক অঙ্গ। হ্যাঁ স্যার বাহ্যিক অঙ্গের মধ্যে বৃহত্তম। তারপরে একটি বৈদ্যুতিক প্রবাহ কি উৎপন্ন করে স্যার? এ সবকটি অপশান থাকলে তো দেখবে, রাসায়নিক প্রভাব, চুম্বকীয় প্রভাব, তাপীয় প্রভাব, সবকটি। নিচের মধ্যে কোনটি একটি যৌগ? স্যার জল একটা আমাদের যৌগ, জল, বাকি একটাও যৌগ নয়। অপশান দেখলেই বুঝতে পারবে। হীরা কি থরি না যৌগ? হীরা একটা কঠিন পদার্থ, গ্রাফাইট না, ওজন না, এই ওজনের সংকেত, এটাই সেই হিস্ট্রিটা দিলাম না, O3, এটাই ছিল। অ্যাসিড হলো এমন একটি পদার্থ, সেটা কি প্রোটিন, মানে প্রোটন দান করে, ইলেকট্রন দান করে, ও কোথায় গেল,
প্রোটন দান করে, ইলেকট্রন দান করে, জলে এইচ প্রদান করে, সবকটি। হাড় ও দাঁতে উপস্থিত রাসায়নিক পদার্থ কি? স্যার হাড় ও দাঁতের মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফেট, কিন্তু স্যার ক্যালসিয়াম ফসফেট এটা তো আমি পাশে লিখেছি, তোমাদের অপশানে ছিল না, এরকম অপশান ছিল। স্যার মনে রাখবে CA3 ব্র্যাকেটের মধ্যে PO4 বাইরে 2, এটা ছিল স্যার হাড় ও দাঁতে উপস্থিত রাসায়নিক পদার্থ। ক্ষমতার এসআই একক কি? স্যার ওয়াট, পূর্বে আলোচনা করেছি। আমাদের শরীরের লিগামেন্ট যুক্ত করে কি? লিগামেন্ট স্যার লিগামেন্ট যুক্ত করে হচ্ছে আমাদের হাড় এবং হাড়, দুটো হাড়, এই পায়ের একটা হাড় রয়েছে, এই একটা হাড়, এই দুটো হাড় যখন যুক্ত করে, এই যে যে যুক্ত করছে সেই জায়গাটাকে বলে লিগামেন্ট। আর একটা প্রশ্ন আছে স্যার টেন্ডন, স্যার মাসেল মানে মাংসপেশি, মাংস আর হাড়কে যখন কেউ টেনে ধরে রেখেছে সেটাকে বলে স্যার টেন্ডন, অর্থাৎ টান করে ধরে রাখো। চলন্ত ট্রেনে হঠাৎ থেমে গেলে একজন মানুষ কোন দিকে ঝুঁকে পড়বে? একবার তোমরা কোনোদিনও বাস ট্রেনে গাড়িতে চেপেছো? তুমি একটা ট্রেনের উদাহরণ ভুলে যাও, তুমি যে কোনো তুমি সাইকেল চালাও, সাইকেল নেও, তুমি সাইকেলটা রানিং অবস্থা আছে, ব্রেক মারো দেখি, তুমি কোন দিকে ঝুঁকে পড়বে? সামনের দিকে না পিছনের দিকে? তুমি বলবে স্যার আমি সামনের দিকে ঝুঁকে পড়বো। এবার পাইলে ইস্তেমাল করো, ফির বিশ্বাস করো, ট্রাই করে দেখে নাও। তুমি দৌড়ছো, তুমি দৌড়ার এক্সাম্পল, প্রয়োজন করে দৌড়া, সারা আজ করে দৌড়টাকে থামিয়ে দিলে, কোন দিকে ঝুঁকে পড়বে? পিছন দিকে না সামনে? স্যার সামনের দিকে। কারণ কি স্যার? আমার শরীরটা গতি অবস্থা ছিল, নিউটনের প্রথম গতিসূত্র। গাড়ির হেডলাইটের কোন দর্পণ ব্যবহার করি? স্যার আমরা অবতল দর্পণ ব্যবহার করি গাড়ির হেডলাইটের মধ্যে। মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? স্যার যকৃৎ। জলাতঙ্ক কিসের কারণে হয়? স্যার কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। প্রাকৃতিক যে শক্তির উৎসটা কি? স্যার সূর্য হচ্ছে আমাদের প্রাকৃতিক শক্তির উৎস। নিচের কোনটি সার্বজনীন গ্রহীতার রক্তের গ্রুপ? আমার রক্ত AB, অর্থাৎ আমার যদি জীবনে কোনো দিনও কিছু হয়, আমি সবার কাছ থেকে রক্ত নিতে পারবো, কিন্তু আমি কাউকে দিতে পারবো না। আমার শরীরের রক্ত আমি কাউকে দিতে পারবো না, কিন্তু আমি শরীরে যার খুশি রক্ত নিতে পারি। কারণ কি? আমার রক্তের গ্রুপ AB গ্রুপ, আমার মধ্যে Aও রয়েছে, Bও রয়েছে। থার্মোমিটারে কোন পদার্থ ব্যবহার করা হয়? স্যার থার্মোমিটারের মধ্যে পারদ। সালফিউরিক অ্যাসিড কি? স্যার সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা ডাই, মানে আর কি ডাই ডাই ডাইবেসিক দুটি হাইড্রোজেন আয়ন ছাড়তে পারে, ডাইবেসিক। দেখো স্যার মোনো, তোমরা মনে রাখবে সালফিউরিক অ্যাসিড মানে দুটো আমার ছাড়বে, আয়ন ছাড়বে, দুটো হাইড্রোজেন আয়ন ছাড়বে সালফিউরিক অ্যাসিড মানে। স্যার মোনো মানে এক, মনে মনে কথা বলি, মনে একলা, মনে এক। স্যার ডাই মানে দুই, স্যার ট্রাই মানে তিন, স্যার টেট্রা মানে চার। তাহলে স্যার আমার যেটা দুটো আয়ন ছাড়ে হাইড্রোজেন, সেই কিন্তু সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে ওটা হয়ে গেল উত্তর। সোডিয়ামের রাসায়নিক সংকেত কি? স্যার এনে। নিচের কোনটি হার্ট অ্যাটাক বা হৃদরোগের কারণ? আমরা বলি না হার্ট অ্যাটাক হয়েছে, এই হার্ট অ্যাটাকে মানুষ মারা গেল, মাঝে মাঝে কথাগুলো উচ্চারণ করি, কিন্তু মারা কেন যায় স্যার হার্ট অ্যাটাকে? কারণ কোলেস্টেরলের কারণে। কারণ এই হার্টবিটের মধ্যে কোলেস্টেরল বলতে গেলে একটা চর্বি, এই চর্বি না হার্টবিটের মধ্যে জমে, একদিনে না দীর্ঘদিন থেকে জমে হার্ট অ্যাটাক, রক্ত যখন চলাচল করে না ধস করে মরে যায়। কোলেস্টেরল কেন হয় স্যার? বেশি যদি ফ্যাট খাবার খায় মানুষ, ওষুধ বেশি খেলে। কার্বন এবং হাইড্রোজেন যৌগগুলোকে বলা হয় কি? কার্বন এবং হাইড্রোজেন যৌগকে বলা হয় স্যার হাইড্রোকার্বন বলা হয় একসাথে। বক্সাইট কিসের ধাতুর আকরিক? স্যার বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক স্যার, অ্যালুমিনিয়াম। বক্সাইট কার আকরিক? অ্যালুমিনিয়াম। সিসমোগ্রাফ কি যন্ত্র? স্যার ভূমিকম্পের কম্পন রেকর্ড করা যায়, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। লাফিং গ্যাস কি? স্যার নাইট্রাস অক্সাইড, N2O। নাইট্রাস অক্সাইড স্যার হচ্ছে লাফিং গ্যাসের সংকেত, মানে একবার ছেড়ে দিলে হাসতে, যে যতক্ষণ গ্যাসের প্রভাব থাকবে সে ততক্ষণ হেসেই পাগল, কাঁদলেও হাসবে। কারো যদি পরিবারের সদস্যও মারা যায়, লাফিং গ্যাস যদি একবার ছেড়ে দেওয়া হয়, সে কাঁদতে পারবে না, সে হেসেই যাবে। BCG টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? স্যার টিবি রোগ। BCG ভ্যাকসিন দেওয়া হয় ওই যে যক্ষা রোগের কারণে, টিউবারক্লোসিস বা যক্ষা, যেটা টিভি বলেছিলাম। কোন ভিটামিন হাড়কে শক্তিশালী করে? ভিটামিন ডি খাবার খাও, হাড় শক্ত হবে। টমেটো খাও না, টমেটো খেলে হাড় শক্ত হবে। নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়? নিষ্ক্রিয় গ্যাস নয় বলেছে স্যার যেগুলো নোবেল গ্যাস,
অক্সিজেন নোবেল গ্যাস নাকি? নিয়ন, হিলিয়াম, আর্গন, কেপ্টন, জেনন এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাস নয়। পর্যায় সারণীর 18 নম্বর মৌলটা যেই পর্যায়ে আসে সেগুলো ভালো করে পড়বে। বলছে রক্তের হিমোগ্লোবিন হলো এমন একটি জটিল প্রোটিন যা সমৃদ্ধ কি? রক্তের হিমোগ্লোবিন একটা জটিল প্রোটিন, তার মধ্যে মানে এক কথায় রক্তের হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে স্যার? লোহা থাকে। অত প্রশ্ন ঘুরিয়ে বলে লাভ নেই, আসল প্রশ্নে আসো না উত্তর। কমলালেবু কোন ভিটামিনের একটি সমৃদ্ধ উৎস? ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে স্যার। তারপরের প্রশ্ন পড়বো স্যার, বরফের গলনাঙ্ক কি স্যার? বরফের গলনাঙ্ক স্যার 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। পিতলে কি থাকে স্যার? একটা সূত্র লিখে দিচ্ছি, পিতাজি, পিতাজি। পি দিয়ে পিতল, তা দিয়ে হচ্ছে স্যার তামা, আর জি দিয়ে হচ্ছে জিঙ্ক বা দস্তা। জিঙ্ক বা দস্তা, জিঙ্ক আর দস্তা একই জিনিস, হ্যাঁ। তাহলে পিতল কি কি থাকে? তাহলে তামা আর দস্তা, তামা আর দস্তা, কপার আর জিঙ্ক। দেখেছো, মানে দস্তাটা হচ্ছে বাংলা কথা আর জিঙ্কটা হচ্ছে ইংরেজি কথা, মানে জিঙ্কের মানে হচ্ছে দস্তা। তো মনে রাখবে, পিতাজি ট্রিক্স দিয়ে মনে রাখবে। মেন্ডেলিপের পর্যায় সারণী কিসের উপর নির্ভর করে? পারমাণবিক ভরের উপর নির্ভর করে, আগের দিন বলেছিলাম আমি। নিচের কোনটি বায়োগ্যাসের উদাহরণ? বায়োগ্যাস মানে তো মিথেন, এই যে গোবর গ্যাস, আমাদের গোবরে প্রচুর মিথেন থাকে। লেড পেন্সিল তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়? লেড পেন্সিলে গ্রাফাইট ব্যবহার করা হয়, পেন্সিলের মধ্যে গ্রাফাইট থাকে। রক্ত পরিশোধিত ফিল্টার করতে বৃক্ক কিডনি, আগে পড়েছি। স্টেনলেস স্টিলে তৈরির জন্য লোহার সাথে নিচের কোন ধাতু ব্যবহার করা হয়? স্টেনলেস স্টিলে লোহার সাথে ক্রোমিয়াম ব্যবহার করি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। মহাজাগতিক বস্তু যেমন এই যে তারা, গ্রহ দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করি? খালি চোখে দেখতে হবে নাকি? তুমি টেলিস্কোপ দিয়ে দেখলে সব বড় বড় দেখাবে। তেজস্ক্রিয় উপাদানের সবচেয়ে ভেদন ক্ষমতা সম্পন্ন বিকিরণ কি? গামা রশ্মি। এই গামা রশ্মি সব থেকে বেশি ভেদন ক্ষমতা, গামাকে এইভাবে প্রকাশ করে থাকি আমরা, এইভাবে। গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, বুঝলে? গামা রশ্মি। ও ফো, 230টা প্রশ্ন হয়ে গেল। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, এই পর্যন্তই।